আই এম গোয়িং টু রেকর্ড দিস ক্লাস। দিস ইজ আওয়ার 8th ফ্রি লাইভ ক্লাস। আবারও বলছি, আজকের এই ক্লাসে আমি বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্বের ডিটেইলস ব্যবহার নিয়ে কথা বলবো। মূলত এই তিনটা ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন বলা যেতে পারে। অর্থাৎ এই ভার্বগুলো সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনার না থাকে, আপনি ইংলিশে ভালোভাবে স্পিকিং করতে পারবেন না। কেন পারবেন না? দেখেন, এই ভার্বগুলো কখনো মেইন ভার্ব হিসাবে বসে, কখনো অক্সিলারি ভার্ব হিসাবে বসে, কখনো বাক্যে অর্থ দেয়, কখনো দেয় না, বা এদের ফর্মগুলো একটু জটিল। এগুলো আমাদের একটু চিনতে হবে বা জানতে হবে। খুবই বেসিক কিছু গ্রামাটিক্যাল বিষয় আছে এখানে, যেটা আমরা না জানার কারণে কনফিডেন্টের সাথে ইংলিশে কথা বলতে পারি না। তো সেটা কিভাবে ডেভেলপ করবেন আমি বলছি। তার আগে আমি একটু বলে রাখি, একদম শুরু থেকে আপনাদের যে বিষয়গুলো আমি দেখিয়েছি বা পড়িয়েছি ইন মাই ফার্স্ট ক্লাস, আই টকড অ্যাবাউট হাউ টু স্টার্ট লার্নিং ইংলিশ। কিভাবে ইংরেজিটা শেখা যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনি কিভাবে ডেভেলপ করতে পারবেন। আমি 7টি পয়েন্ট নিয়ে কথা বলছিলাম, যে সেন্টেন্স সম্পর্কে আপনার কনসেপ্ট রাখতে হবে, সেন্টেন্স কম্পোনেন্ট, পার্টস অফ স্পিচ, ভার্ব, টেন্স, মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলেছি, প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমি ধারণা দিয়েছি আপনাদের ফ্রি ক্লাসগুলো সম্পর্কে। এরপর আমাদের প্রোনাউন্সিয়েশনটা কমপ্লিট করতে হবে ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে শিখতে গেলে, এটা আমি বলছি। ইভেন আমি আপনাদেরকে দেখিয়েছি যারা ভোকাবুলারিতে দুর্বল, আমি একটু হাইলাইট করছি যে এই পর্যন্ত আমি কি কি শেখালাম, কি কি দেখালাম, কোন জায়গাগুলো নিয়ে আমি কথা বললাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা মূলত কি, ভাষার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের জন্য কোন জায়গাগুলো মূলত আমাদের কভার করতে হবে। আমি বলছিলাম যারা ভোকাবুলারিতে দুর্বল, ভোকাবুলারি বলতে ভার্ব রিলেটেড ভোকাবুলারি শিখতে হবে বা জানতে হবে। কেন? আমি একটা সেন্টেন্স লিখবো বা বলবো, এইখানে আমার সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। হ্যাঁ, সাবজেক্টের পর মনে করেন সাবজেক্ট কি হয় একটা বাক্যের। আমি এই কথাটা আমি বারবার বলছিলাম প্রত্যেকটা ক্লাসে, যে ইংলিশে যে কোনো একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা মেইনলি পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। স্ট্রাকচার হচ্ছে, ফার্স্ট অফ অল উই নিড আ সাবজেক্ট, ইন দ্য প্লেস অফ সাবজেক্ট উই হ্যাভ টু পুট নাউন অর প্রোনাউন। সাবজেক্টের জায়গায় নাউন এবং প্রোনাউন থাকে, দেন ভার্ব, দেন এক্সটেনশন। এখানে অবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডভার্বিয়াল হতে পারে। তো একটা বাক্যের সাবজেক্ট কি? একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন বলে, কেউ তো একজন করে, সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি, দে, এগুলো হয়। এরপরে ভার্ব, ভার্ব বসালে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। আই ইট, আমি খাই। আপনি কি খান? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসাই দেন। উই প্লে, আমরা খেলি। আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, যে কোনো একটা লেখেন। তো এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা, কি বললাম আমি, অটোমেটিক্যালি চলে আসে, অটোমেটিক্যালি পাওয়া যায়। তাহলে বলছি যে যারা একদমই ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন আমি ভোকাবুলারি জানি না, আমার ভালোভাবে এটা ডেভেলপ করা দরকার, ভার্ব রিলেটেড ভোকাবুলারি শিখতে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে এবং ভার্বের ফর্ম জানতে হয়, কারণ ভার্বের ফর্মের চেঞ্জের মাধ্যমেই আমরা কমিউনিকেশন করে থাকি, কনভারসেশন করে থাকি। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা যখন কথা বলবো, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারি না, আমাদের সময়ের পরিবর্তন করতে হয়। টাইমের পরিবর্তনের জন্য আমরা টেন্স শিখি। এই টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে কথার কালের বা সময়ের পরিবর্তন হয়। এই ভার্বগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, যে ভার্বের দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব, যার দুইটা বা তিনটা ফর্ম ডিফারেন্ট, তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। এই ভার্ব আমাকে চিনতে হবে, ভার্ব জানতে হবে। যার যত ভার্ব জানা থাকবে, সে তত বেশি ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারে। এইখানে আমি 200টি ভার্ব দিয়েছি, যেগুলো মোস্ট ইউজফুল, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় ব্যবহার করে থাকি, কিন্তু ইংলিশে প্রপার কনসেপ্ট বা ধারণা না থাকার কারণে, প্র্যাকটিস না থাকার কারণে ইংলিশে আমরা কথা বলতে পারি না। তো এই ভার্বগুলো আমি আপনাদের পাঠিয়েছিলাম, ইভেন 2বার আমি পাঠিয়েছি এটা। তো এটা ডেভেলপ করতে হবে। এই যে ইরেগুলার ভার্ব এখানে আছে। এরপরে আমি কি বলছি, যে ইংলিশে আমরা কথা বলতে পারি না। স্পোকেন ইংলিশটা কি? স্পোকেন ইংলিশ হচ্ছে আমরা কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনটা করতে পারি না। এই পরিবর্তনটা কিভাবে করতে হয়? পরিবর্তনটা করতে হয় ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। আপনাদের এটা মনে আছে কিনা? আমি দেখিয়েছিলাম, দেখেন এইটা আমার বইতেও দেওয়া আছে, হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। ইংলিশে আপনি কিভাবে একটা প্রেজেন্টেশন দিবেন, কিভাবে সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন। এখানে কয়েকটা সিস্টেম আছে। একটা টপিকের উপর কথা বলতে গেলে, প্রেজেন্টেশন শুরু করতে গেলে কয়েকটা স্টার্টিং সিস্টেম, এন্ডিং সিস্টেম, ভালো একটা ইন্ট্রোডাক্টরি পার্ট আপনাকে ডেসক্রাইব করতে হবে। এটা নিয়ে আমি নেক্সট কোন একটা ক্লাসে কথা বলবো। এরপর আমি কি বলছিলাম, যে
কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তন কিভাবে হয়? ভার্বের ফর্মের পরিবর্তনের মাধ্যমে। তিনটা অ্যাক্টিভিটিস এর উপর আমি প্রেজেন্টেশন আপনাদেরকে দেখিয়েছিলাম, যে ডেইলি অ্যাক্টিভিটিস, পাস্ট অ্যাক্টিভিটিস এবং ফিউচার অ্যাক্টিভিটিস। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি খুব কঠিন? কঠিন না। আমরা পারি না কেন? টাইম অনুযায়ী সময়ের পরিবর্তন করতে পারি না। মনে করেন এই যে জিনিসটা, যে আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি যে ভাই বা ম্যাডাম, আপনারা তো এখন আমার ক্লাস করছেন, আপনি আমি যদি আপনাকে প্রশ্ন করি যে প্লিজ স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আই মিন হোয়াট ডু ইউ ডু এভরিডে, আপনি প্রতিদিন কি করেন, এটা ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন? ইংলিশে বর্ণনা করতে পারবেন আমার সামনে? কিভাবে আপনি করবেন? এখন মনে করেন আপনি এইভাবে আপনার প্রতিদিনের যে অ্যাক্টিভিটিসটা আছে সেইটা আমার সামনে আপনি বলছেন, ডেসক্রাইব করছেন, বর্ণনা করছেন। কোনভাবে? এই যে, আসসালামু আলাইকুম, দেখেন এখানে লেখা আছে। আমি যদি এটা একটু নিয়ে আসি এইদিকে, এখান থেকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এই যে দেখেন, এখানে আপনি এইভাবে মনে করেন একটা প্রেজেন্টেশন আমার সামনে দিবেন ইংলিশে। ইংলিশে কথা বলতে গেলে, ইংলিশে স্পিকিং করতে গেলে অলওয়েজ এটা ব্রেইনে রাখবেন, সাবজেক্টের পরেই ভার্বের ব্যবহার করতে হয়। ভার্বের ব্যবহার করব, যেমন প্রেজেন্টেশন কিভাবে দিচ্ছে আমার, কোশ্চেনটা কি, হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। তো একজন এইভাবে প্রেজেন্টেশন দিচ্ছে, মনে করেন সাপোজ কিভাবে ইংলিশ স্পিকিং করতে হবে, বলছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব, বিফোর ইউ, বিফোর বলতে ইন ফ্রন্ট অফ ইউ, আপনাদের সামনে আমি সাকিব বলছি, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার ডেইলি অ্যাক্টিভিটিস বা প্রতিদিনের কাজকর্ম নিয়ে কিছু কথা বলবো। আই উইল ট্রাই টু সে সামথিং about my daily activities। এবার কি বলছে দেখেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে। দেখেন সাবজেক্টের পরেই ভার্বের ব্যবহার, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। তাহলে এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন প্রেজেন্ট ইনডিফিনিট? সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোন একটা কথা অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার হয়, কেউ কোনো কথা প্রতিদিন বলে, এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ডিসক্রাইব করি। দেন আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। আমি দাঁত ব্রাশ করি, মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, তারপর আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। দেন আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। আই টেক মাই ডিনার অ্যাট 10 PM, 10টায় ডিনার করি। আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, 11টায় বেডে ঘুমাতে যাই। সো দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাংকস ফর পেশেন্স হেয়ারিং। তো কেউ কোনো কাজ প্রতিদিন করে, রেগুলার করে, অ্যাজ ইউজুয়াল করে, কোনো একটা কাজ প্রতিদিন হয়, এটা আমি যখন ইংলিশে ডিসক্রাইব করব, কিভাবে করছি? সাবজেক্টের পরেই ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটি আমি এখানে ইউজ করছি দৈনন্দিন কাজ ডেসক্রাইব করার জন্য। কিন্তু আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? স্পোকেন ইংলিশটা মূলত কি? এইরকম একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আমরা এগোতে পারি না। আমাদের টাইম অনুযায়ী সময়ের পরিবর্তন করতে হয়। যেমন আমি যদি এখন আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই বা ম্যাডাম, এখন তো রাত 10টা বাজে, আপনারা আমার ক্লাস করছেন, আপনি গতকাল সারাদিন কি করেছিলেন? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, বা আজকে সারাদিন আপনার কাজ কি ছিল, আর সারাদিন কি করে আসলেন আপনি? ইংলিশে ডেসক্রাইব করতে পারবেন? এখন আপনি বলবেন যে স্যার আমি আজকে সকালে ঘুম থেকে উঠেছিলাম, ফজরের নামাজ পড়লাম, একটু এক্সারসাইজ করলাম, এরপর রেডি হলাম, অফিসে গেলাম, আমার এক কলিগের সাথে দেখা করেছিলাম, বিকালে বাসায় আসে একটু শপিং এ গিয়েছিলাম, সন্ধ্যায় আসলাম, মাগরিবের নামাজ পড়লাম, তারপর একটু ফ্রেশ হয়ে আবার আপনার এই ক্লাসটিতে জয়েন করলাম। এই যে কথাগুলো আমি বললাম বাংলায়, যেটা করলাম, ওটা করলাম, এটা করেছিলাম, ওটা করেছিলাম, এটা এখন আপনি ইংলিশে কিভাবে বলবেন? এর জন্য কি করতে হবে? ব্রেইনে এই আইডিয়াটা নিয়ে আসতে হবে। এর জন্য আপনাকে চেঞ্জটা কোথায় আনতে হবে জানেন? দেখেন সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, সাবজেক্টকে আমি, অবজেক্টকে, অবজেক্ট ভার্ব বসালে অটোমেটিক্যালি চলে আসে। ভার্বটা কি? ভার্বটা হচ্ছে আমি যে কাজগুলো করি সেটা, সেই কাজ, সেই কাজের ইংলিশ ওয়ার্ড জানতে হবে, যেটা ভার্ব। সেই ওয়ার্ডের আবার V2 পাস্ট ফর্ম জানতে হয়। কারণ আমি অতীতের কথা বলবো, আমি গিয়েছিলাম, করেছিলাম, দিয়েছিলাম, নিয়েছিলাম, এই কথাগুলো যখন ইংলিশে ডিসক্রাইব করব, আমি কিভাবে করব? দেখেন এই যে প্রথমে আপনি এইভাবে গ্রিটিংস দিলেন, দেওয়ার পর আপনি যদি
গতকালের কাজকে ডেসক্রাইব করতে চান, এইভাবে বলতে হচ্ছে আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। আই গেট আপ, আমি উঠি। আই গট আপ, আমি উঠেছিলাম। পরিবর্তনটা কোথায়, ফোকাসটা কোথায় করতে হবে, ভার্বের উপর। আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ, আমি দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, তারপর আমি কিছু ব্যায়াম করেছিলাম। দেন আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক, আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, কামের পাস ফ্রম কেম, টেকের পাস ফ্রম টুক, স্টার্টেড পাস ফ্রম স্টার্টেড, গেটের পাস ফ্রম গট, রিফ্রেশের পাস ফ্রম রিফ্রেশ। এই যে ভার্বের পাস্ট ফর্ম বসানো মানে কি, আমি করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম। দেন আই স্পেন্ট সাম টাইম, স্পেন্ট থেকে স্পেন্ট, হ্যাঁ, উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্নড ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় ডিনার করেছিলাম। দেন আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে ঘুমানোর জন্য গিয়েছিলাম। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স, সরি, ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। সো এই যে অতীতের কোনো কাজ আমি যখন ডিসক্রাইব করছি, আমার পরিবর্তনটা কোথায় আনতে হচ্ছে, ভার্বের জায়গাটাতে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এইটাই, স্পোকেন ইংলিশ এইটাই। আপনারা বলেন না আমি ইংলিশ শিখবো, স্পোকেন ইংলিশ, ইংলিশে কোর্স করব। স্পোকেনটা কি, এই ভার্বের ফর্মের চেঞ্জ। আমি যখন একটা কথা কাউকে বলছি, একটা বিষয় নিয়ে ভাবছি, ইংলিশে ডিসক্রাইব করতে চাচ্ছি, আমি যে টাইমে সেটা ভাবছি, যে টাইমে সেটা ডিসক্রাইব করছি, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বটাকে আমরা ইউজ করতে পারি না। এইটা যে ব্যবহার করতে শিখতে পারে, বুঝতে পারে, সে ইংলিশে কথা বলতে পারে, তাকে কেউ আটকাতে পারে না। ভুল বলতে ওই ভার্বের জায়গাটাতে ভুল হয়, আমরা সাবজেক্টের পর ভার্বটাকে আনতে পারি না। আমরা ভার্ব রিলেটেড ভোকাবুলারির ইংলিশ জানি না, মানে ভার্ব রিলেটেড ইংলিশ ভোকাবুলারি জানি না, সেইটার পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল কি, এটা জানি না। যেমন মনে করেন এই যে স্পেন্ড, এটার পাস্ট ফর্ম মোস্ট অফ দ্য স্টুডেন্ট স্পেন্ডেড বলে ফেলে, আই স্পেন্ডেড সামটাইম, বললেই সেটা আমার ভুল হয়ে গেল। কারণ অনেকেই জানে বেশিরভাগ ভার্বের পাস্ট ফর্মে ইডি থাকে, হ্যাঁ। সো এরকম বলে ফেলে, বাট স্পেন্ডের পাস্ট ফর্ম যে স্পেন্ড, এইটা যদি আপনি না জানেন, আপনার বাক্য ভুল। ভুলটা মূলত এখানেই হয়, স্পোকেন ইংলিশ মূলত এইটাই। আমি যদি এখন আপনাকে বলি যে এখন তো আপনারা ক্লাস করছেন, আগামীকাল আপনি কি করবেন, হোয়াট উইল ইউ ডু টুমোরো, আর হোয়াট উইল বি ইউর টুমোরো অ্যাক্টিভিটিস, আপনার আগামীকালকে সারাদিন কাজ কি হবে, ইংলিশে বলতে পারবেন? আপনি কি বলবেন যে স্যার আগামীকাল এই টাইমে ঘুম থেকে উঠবো, তারপর ফ্রেশ হব, নামাজ পড়বো, এরপর আমি ব্রেকফাস্ট করব, অফিসে যাব, স্কুলে যাব, কলেজে যাব, এরপর এই কাজগুলো কমপ্লিট করব, এই টাইমে বাসায় আসবো বা লাঞ্চ করব, এরপর যদি ভালো লাগে আবার আপনার ক্লাসে জয়েন করব। এই যে যাব, খাবো, করব, চলবো, বলবো, লিখবো, দেখবো, এগুলো আপনি কিভাবে এখন ইংলিশে ডেসক্রাইব করবেন? এইটা ডেসক্রাইব করার জন্য ফিউচার টেন্স আনতে হবে। এই যে বাংলায় যে টাইমে কথাটা ভাবছি, ইংলিশে যে টাইমে একটা কথাকে আমি ডেভেলপ মানে বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বটাকে ব্যবহার করতে পারছি কিনা। এই যাবো খাবো বলতে গেলে আমার কি করতে হবে, শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের ফাংশন ব্যবহার করতে হবে। যেমন এই যে আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। অর্থাৎ আই গেট আপ, আমি উঠি। আই গট আপ, আমি উঠেছিলাম। আই উইল গেট আপ, আমি উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। ওকে, দেন আই উইল ব্রাশ মাই টিথ, সরি, এরপর কি, আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। আই উইল গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব। আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। দেন আই উইল লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 PM, আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। সো দ্যাট উইল বি মাই টুমোরোস অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। সো এইভাবে আপনি ভবিষ্যতের কথাগুলো, হোয়াট উইল ইউ ডু, এটা আপনি ডিসক্রাইব করতে পারবেন। একবার ভাবেন তো, ইংলিশ কি খুব কঠিন বিষয়? না,
আমরা পারি না কেন? আমরা সঠিক মেথডটা, স্ট্র্যাটেজি বা টেকনিকটা বুঝি না বা ফলো করি না। সাবজেক্টকে, আমি ভার্বকে, আমি যে কাজটা করি, আমি যেটা করব, যেটা করেছিলাম, পরিবর্তনটা ঠিক ওই জায়গায়। সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসান, বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। জাস্ট এইটার উপর যদি চিন্তা করা যায়, ভাবা যায়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কঠিন কিছু না। খুব সহজেই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করা যায়। এই বিষয়টা আমি আপনাদের থার্ড ফ্রি ক্লাসে দেখিয়েছিলাম, কিভাবে সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন, কিভাবে প্রেজেন্টেশন দিবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এইটাই আমরা পারি না ঠিক এই কারণেই। কোন কারণে? যে টাইমে একটা কথা আমাকে বলতে হবে, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বটাকে চেঞ্জ করতে পারি না। ভার্বটাকে চেঞ্জ করতে হবে। আমার প্রত্যেকটা ব্যাচে প্রত্যেকটা স্টুডেন্ট সার্টেন টপিকের উপর স্পিকিং করে, প্রেজেন্টেশন দেয়। পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটাই, তারা সেখানে টু ওয়ে কমিউনিকেশন হচ্ছে। হ্যাঁ, অর্থাৎ যে কোনো কোশ্চেন থাকলে তারা আমার কাছ থেকে ফিডব্যাক নিতে পারছে, অথবা তাদের যে প্রেজেন্টেশনটা দিচ্ছে তারা সেটার উপর স্পিকিং করছে, সেখানে ভুল হলে আমি ধরাই দিচ্ছি। আপনাকে কাজ করতে হবে, কাজ না করলে আপনি পারবেন না। অনেকে মনে করে কি, যে আমি ইংলিশ পারি না, আমি গ্রামার বুঝি না, ভোকাবুলারি জানি না, আগে ভালো করে গ্রামার শিখি, ক্লাস করি, ভোকাবুলারি শিখি, তারপর ইংলিশে কথা বলবো। যারা এটা ভাবেন না, আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে, আপনার এই শেখাটা কখনো শেষ হবে না। কথা বলা শুরু করে দিতে হয়, স্পিকিং করতে হবে, লাউডলি পড়তে হবে। আপনি মোটে কিছু পারেন না, এই যে তিনটা বিষয় আমি দেখালাম, এটা কি খুব কঠিন? আমরা ডে টু ডে লাইফে কোন কাজগুলো করি, সেই কাজের উপর ভিত্তি করে আপনি কিছু শব্দ নেন, কিছু ভোকাবুলারি নেন, যেটা আমি এইমাত্র আপনাদেরকে দেখালাম। কোনটা? এই যে মনে করেন এখানে কয়েকটা ভোকাবুলারি আছে। এই যে গেট আপ মানে ওঠা, ওয়াশ মানে ধৌত করা, হ্যাভ মানে নেওয়া, অ্যাবলিউশন মানে উজু করা, রিফ্রেশ মানে সতেজ হওয়া, স্টার্ট মানে শুরু করা, কামব্যাক মানে ফিরে আসা, স্পেন্ড মানে সময় কাটানো, গো মানে যাওয়া। এই ধরনের ভার্বগুলো আমরা ডে টু ডে লাইফে ব্যবহার করি না? করি। তাহলে এই ভার্বগুলোকে নিয়ে আপনি কথা বলা শুরু করেন। সাবজেক্টকে আমি, তাহলে আমি যাই, আই গো। আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আমি যাব, আই উইল গেট, আই উইল গো। আমি উঠি, আই গেট, আই আই গেট আপ। আমি উঠেছিলাম, আই গট আপ। আমি উঠবো, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এরপর আমি মুখ ধুই, আই ওয়াশ মাই ফেস। আমি মুখ ধুয়েছিলাম, আই ওয়াশড মাই ফেস। আমি মুখ ধুবো, আই উইল ওয়াশ মাই ফেস। আমি ব্যায়াম করি, আই ডু এক্সারসাইজ। আমি ব্যায়াম করেছিলাম, আই ডিড এক্সারসাইজ। আমি ব্যায়াম করব, আই উইল ডু সাম এক্সারসাইজ। বলা যায় না, আমি লাঞ্চ করি, আই হ্যাভ মাই লাঞ্চ অর টেক মাই লাঞ্চ। আই আই হ্যাড মাই লাঞ্চ অর টুক মাই লাঞ্চ। আমি লাঞ্চ করেছিলাম। সো এইভাবে আপনি টেন্সের চেঞ্জ করেন। আই কাম ব্যাক ফ্রম অফিস, আই কাম ব্যাক ফ্রম স্কুল। স্কুল থেকে এই টাইমে আমি বাসায় আসি, একটা টাইমের নাম মেনশন, একটা টাইম মেনশন করলেন। আই কেম ব্যাক, আমি এসেছিলাম। আই উইল কাম ব্যাক, আমি আসবো। আই গো, আমি যাই, যেটা বললাম। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। আই উইল গো, আমি যাব। কঠিন না তো? আমরা নিজেরাই কঠিন করে ফেলি। একটু প্র্যাকটিস করতে পারলে এর জন্য আহামরি কোনো গ্রামার লাগে না, কোনো ভোকাবুলারি লাগে না, নাথিং। রিপিটেশন প্রসেসে আসতে হয়। গতকাল সেভেন্থ ফ্রি ক্লাস যারা করছিলেন, আমি দেখিয়েছিলাম কিভাবে অ্যাডভান্স টপিকগুলোর উপরেও ইংলিশে প্রেজেন্টেশন দেওয়া যায়, স্পিকিং করা যায়, এটা আমি দেখিয়েছিলাম। এবং এইখানে এই বিষয়গুলো যারা পারছেন না, এই বিষয়গুলো যারা ডেভেলপ করতে পারেন না, দেখেন আমার এই জায়গায় ল্যাঙ্গুয়েজ ড্রিল নামের যে ফাইলটা, মানে এই যে আপনাদের যেগুলো দেখাচ্ছে, এটা আমার এই ফাইলটা থেকেই দেখাচ্ছি। আমি আপনাদের একটু বলি। এখানে বি ভার্বের ব্যবহার শিখতে হবে, যেটা আমি আজকে দেখাবো আপনাদের। আপনারা যদি থাকেন লাস্ট পর্যন্ত, আমি এটা দেখাবো। বি ভার্বের ব্যবহার জানতে হবে, টেন্সের ফাংশন জানতে হবে, মডাল সেমি মডালের ব্যবহার জানতে হবে। সবকিছু আমার দেওয়া আছে। এরপর দেখেন আমার বইটাতে এটা দেওয়া আছে। আমি আপনাদের থার্ড ক্লাসেও বলছি, ফার্স্ট ক্লাসেও বলছি কি, 30+ সেন্টেন্সেস উইথ অন ভার্বস মানে কি। আমরা এই যে স্পোকেন ইংলিশ শেখার জন্য, বা এই যে আমি বললাম যে ইংলিশে কথা বলার জন্য আমাকে টাইমের পরিবর্তনটা শিখতে হবে। এইমাত্র আমি আপনাদের বললাম না, যে আপনি প্রেজেন্টেশন দিবেন, আপনি স্পিকিং করবেন। স্পিকিং করার জন্য আপনাকে কি করতে হবে? আমরা স্পোকেন ইংলিশটাকে, ইংলিশে কথা বলতে পারি না কেন, আমি যে টাইমে একটা কথাকে ভাবছি সেই টাইম অনুযায়ী ভার্বটাকে ইউজ করতে পারছি না। এইটা করার জন্য, অর্থাৎ কতভাবে, কতগুলো টাইমে একটা পার্টিকুলার ভার্বকে ব্যবহার করা যায়, এইটার জন্য আমরা টেন্স শিখি। আমরা প্রত্যেকেই জানি যে টেন্স একটা কম্পালসারি টপিক। ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য বা ডেভেলপ করার জন্য টেন্স এর দরকার হয়। কথাটা মনোযোগ দিয়ে বোঝেন। তো টেন্সের স্ট্রাকচার আছে কয়টা? 3 প্রকার টেন্স: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রত্যেকটি টেন্সের 4টি করে পার্ট আছে না? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট,
অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্সের স্ট্রাকচার কয়টি? 3 4 12টি। 12টি টেন্সের স্ট্রাকচার যদি আপনার জানা থাকে, তাহলে কি হবে? একটা পার্টিকুলার ভার্বকে আপনি 12 ভাবে, 12টা ওয়েতে, 12 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। পরিবর্তনটা কোথার, কালের বা সময়ের পরিবর্তনের জন্য কোথায় পরিবর্তন হয়? ভার্বের ফর্মে। তো 12টা টেন্স দিয়ে আবার মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। এর জন্য মনের ভাবটাকে আরো ডিটেলসে প্রকাশ করার জন্য, ব্রড করার জন্য মডাল সেমি মডাল পড়তে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল ভার্ব আছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো। 12টা টেন্স, 18টা মডাল। যদি 30টা স্ট্রাকচার আপনার জানা থাকে, আপনি একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে নিতে পারবেন বা বলতে পারবেন। এবং আমি আপনাদের বলছিলাম, এই 30টা ফাংশন যদি কেউ বুঝতে পারে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি, আপনি বাংলায় যাই ভাবেন না কেন, সেটাই আপনি ইংলিশে লিখতে পারবেন বা বলতে পারবেন। এটা আমার যে বই স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটাতে এগুলো দেওয়া আছে। যেমন দেখেন, আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে, এক নিঃশ্বাসে বলে যান। এই প্র্যাকটিসটা আমি করিয়ে থাকি, এটা করতে হবে। ফাংশনটা বুঝতে হবে। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস আ কার। কি হবে? হি ড্রাইভস আ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। চেঞ্জটা কোথায় হয়? ভার্বের ফর্মে, হি ড্রোভ এ কার। সে একটি গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। সে চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার। সে চালাচ্ছিল, হি ওয়াজ ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। সে একটি গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি হ্যাড ড্রিভেন এ কার বিফোর হি ওয়েন্ট টু হসপিটাল। সে একটি গাড়ি চালিয়ে থাকবে, হি উইল হ্যাভ ড্রিভেন এ কার। সে সকাল থেকে একটি গাড়ি চালাচ্ছে। এগুলো টেন্সের ফাংশন। তাহলে হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং। পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স। সে 5 দিন ধরে একটি গাড়ি চালাচ্ছিল। হি হ্যাড বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 11 নম্বর, হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 ডেজ। সে আগামী 7 দিন ধরে একটি গাড়ি চালাতে থাকবে। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর নেক্সট 7 ডেজ। এবার দেখেন, এই 12টা টেন্স এখানে শেষ। এবার মডাল ভার্ব, যেমন সে একটি গাড়ি চালাতে পারে, মানে এটা কোনো টেন্স দিয়ে তো আপনি বলতে পারবেন না, এই জন্য মডালের ব্যবহার করতে হবে। হি ক্যান ড্রাইভ আ কার। সে চালাতে পারে, সে চালাতে পারে। সম্ভাবনা অর্থে যদি বলি, হি মে ড্রাইভ আ কার। সে চালাতে পারতো, হি কুড ড্রাইভ আ কার। সে গাড়ি চালাইতো। 17 নম্বর, হি উড অর হি ইউজ টু ড্রাইভ আ কার। সে অবশ্যই একটি গাড়ি চালাবে, হি মাস্ট ড্রাইভ আ কার। মডালের একটা সুবিধা হচ্ছে, বা সেমি মডাল, এরপরের মেইন ভার্বটা বেস ফর্মে থাকে। হ্যাঁ, আমি এটার উপরেও তো আমি ক্লাস নিয়েছি। তার একটি গাড়ি চালানো উচিত, হি শুড ড্রাইভ আ কার। তার, সে গাড়ি চালানোর সাহস করে, হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার। তার গাড়ি চালানো প্রয়োজন, হি নিডস টু ড্রাইভ আ কার। তাকে গাড়ি চালাতে হয়, হি ইজ টু ড্রাইভ আ কার। ইজ টু ড্রাইভ। তাকে গাড়ি চালাতে হতো, হি ওয়াজ টু ড্রাইভ আ কার। নাম্বার 23। নাম্বার 24, তার একটি গাড়ি চালানোর কথা, হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। তার গাড়ি চালানোর কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছে, হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে যাচ্ছিল, হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার। তাকে একটি গাড়ি চালাতে হবে, হি হ্যাজ টু ড্রাইভ আ কার। চালাতে হয়েছিল, হি হ্যাড টু ড্রাইভ আ কার। তার বরং গাড়ি চালানো ভালো, হি হ্যাড বেটার অর উড রাদার ড্রাইভ আ কার। সে একটি গাড়ি চালাতে চায়, হি উড লাইক টু ড্রাইভ আ কার। এগুলো হচ্ছে সেমি মডেল ভার্ব। দেখছেন, এই যে 31টা সেন্টেন্স, ভার্ব কিন্তু একটা, ড্রাইভ। যদি এই ফাংশনটা কেউ বুঝতে পারে, আমি এতটুকু বলতে পারি, এটাকেই প্র্যাকটিক্যাল কনভারসেশন, কমিউনিকেশন বা স্পিকিং এ অ্যাপ্লাই করে আমরা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি। আমি আপনাদের দেখাই দিব এটা কিভাবে করতে হয়। এবার এখানে এক্সারসাইজটা কি দেখেন, আমি কি লিখে দিয়েছি। সে এবং চালানো, অর্থাৎ এই যে হি এবং ড্রাইভ, এটার পরিবর্তে নতুন দুটো সাবজেক্ট নেন, নতুন দুটো ভার্ব নিয়ে এভাবে আপনি 30টা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। পারবেন? তুমি ফুটবল খেলো, ইউ প্লে ফুটবল। তুমি ফুটবল খেলেছিলে, ইউ 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 প্লেড ফুটবল। তুমি ফুটবল খেলবে, ইউ উইল প্লে ফুটবল। তুমি ফুটবল খেলছো, ইউ আর প্লেইং ফুটবল। খেলিতেছিলে, ইউ ওয়ার প্লেইং ফুটবল। খেলতে থাকবে, ইউ উইল বি প্লেইং ফুটবল। তুমি ফুটবল খেলেছো, ইউ হ্যাভ প্লেড ফুটবল। খেলেছিলে, ইউ হ্যাড প্লেড ফুটবল। দেখেন, এটা পারবেন? তারা স্কুলে যায়, দে গো টু স্কুল। তারা স্কুলে গিয়েছিল, কি হবে? দে ওয়েন্ট টু স্কুল। এরপর আপনি করেন তো, they will go to school, they are going to school, they were going to school, they will be going to school, they have gone to school, they had gone to school, they will have gone to school, they have been going to school since morning, they had been going to school since morning, they will have been going to school for a long time, they can go to school, they could go to school, they would go to school, they must go to school, they should go to school, তার স্কুলে যাওয়া উচিত, they need to go to school, তাদের স্কুলে যাওয়া প্রয়োজন,
দে ডেয়ার টু গো টু স্কুল, তারা স্কুলে যাওয়ার সাহস করে। দে ইজ টু গো টু স্কুল, দে আর টু গো টু স্কুল, তাদের স্কুলে যেতে হয়। দে ওয়্যার টু গো টু স্কুল, তাদের স্কুলে যেতে হতো। দে আর সাপোজ টু গো টু স্কুল, তাদের স্কুলে যাওয়ার কথা। দে ওয়্যার সাপোজ টু গো টু স্কুল, তাদের স্কুলে যাওয়ার কথা ছিল। দে হ্যাভ টু গো টু স্কুল, তাদের স্কুলে যেতে হবে। দে হ্যাড টু গো টু স্কুল, তাদের স্কুলে যেতে হয়েছিল। দে হ্যাড বেটার আর উড রাদার গো টু স্কুল, তাদের বরং স্কুলে যাওয়া ভালো। হ্যাঁ, দে উড লাইক টু গো টু স্কুল, তারা স্কুলে যেতে চায়। ফর্মালিটি, ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া বোঝাতে উড লাইক টু এর ব্যবহার হয়। এই যে আমি না দেখে বললাম, এক সেন্স, এক সেন্স, এক 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 নিঃশ্বাসে আমি বললাম, পারবেন এটা? এটা করতে পারলে ল্যাঙ্গুয়েজটা কঠিন হয় না। এবার এই যে 30টা সেন্টেন্স, এই প্রত্যেকটা সেন্টেন্সকে আবার ট্রান্সফর্ম করলে তার মিনিংটা কি আসে, তার অর্থটা কি আসে, সেটাও আমি আবার এখানে দেখিয়েছি। আমাদের মাতৃভাষা, মাদার টাং কি? বাংলা। আমরা যখন ইংলিশে কোনো কিছু লিখবো বা বলবো প্রাইমারি লেভেলে, ব্রেইন আগে বাংলাটা চলে আসে। তো এইখান থেকে আমরা কিভাবে ওভারকাম করতে পারি? আমরা ইংলিশ পারি না কেন দেখেন, এই যে বাক্যগুলো না, আমি যদি বলি আপনি এটা ট্রান্সলেট করেন, তো প্রত্যেকেই প্রত্যেকটা সেন্টেন্স ট্রান্সলেট করতে পারবেন যাদের মিনিমাম টেন্স সম্পর্কে কনসেপ্ট আছে। কিন্তু ট্রান্সলেট করলে হবে না, আমি বলছি কি, আপনার ফ্লুয়েন্সি নিয়ে আসতে হবে। আমরা পারি না ফর ফর ল্যাক অফ প্র্যাকটিস। তো যে কোনো কিছু বাংলায় ভাবলে আপনি ইনস্ট্যান্টলি যাতে ইংলিশে বলতে পারেন, এই জন্য এটা দেখে আপনার মনে হবে এ তো আমি পারি, এ তো আমি বুঝি না। এটা পারলে বা বুঝলে হবে না, বারবার বারবার বলতে হবে, যাতে করে ঠোঁটস্থ থাকে, ঠোঁটের উপর থেকে প্র্যাকটিসে থাকে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে, একটা সেন্টেন্সকে কিভাবে আমি ট্রান্সফর্ম করছি। সে একটি চিঠি লেখে, হি রাইটস আ লেটার, সে চিঠি লেখে না, হি ডাজেন্ট রাইট আ লেটার। সে কি চিঠি লেখে? ডাজ হি রাইট আ লেটার। সে কি চিঠি লেখে না? ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কখন একটি চিঠি লেখে? ওয়েন ডাজ হি রাইট আ লেটার। সে কখন চিঠি লেখে না? ওয়েন ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কেন চিঠি লেখে? ওয়াই ডাজ হি রাইট আ লেটার। সে কেন চিঠি লেখে না? ওয়াই ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কোথায় চিঠি লেখে? ওয়ার ডাজ হি রাইট আ লেটার। সে কোথায় চিঠি লেখে না? ওয়ার ডাজেন্ট হি রাইট আ লেটার। সে কিভাবে একটি চিঠি লেখে? হাউ ডাজ হি রাইট আ লেটার। সে কতবার একটি চিঠি লেখে? হাউ অফেন ডাজ হি রাইট আ লেটার। সে কতক্ষণ ধরে একটি চিঠি লেখে? হাউ লং ডাজ হি রাইট আ লেটার। সে এইভাবে আপনি, এই যে 14টা সেন্টেন্স আমি করলাম একটা সেন্টেন্স থেকে, নতুন 5টা ভার্ব দিয়ে, মানে রাইটের পরিবর্তে এখানে আমি লিখে দিয়েছি ড্রাইভ, ড্র, গো, প্লে, স্পিক। এগুলোতে আপনি এরকম 14টা করে সেন্টেন্স করেন। একবার প্র্যাকটিস করেন, আপনি ভুলবেন না। পাস্ট টেন্স দিয়ে প্র্যাকটিস করেন। সে একটি চিঠি লিখেছিল, হি রোট আ লেটার। সে চিঠি লেখেনি, হি ডিডেন্ট রাইট আ লেটার। আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। সে কি একটি চিঠি লিখেছিল? ডিড হি রাইট আ লেটার। সে কি চিঠি লেখেনি? ডিডেন্ট হি রাইট আ লেটার। সে কখন চিঠি লিখেছিল? ওয়েন ডিড হি রাইট আ লেটার। সে কখন চিঠি লেখেনি? ওয়েন ডিডেন্ট হি রাইট আ লেটার। সে কেন চিঠি লিখেছিল? ওয়াই ডিড হি রাইট আ লেটার। সে কেন চিঠি লেখেনি? ওয়াই ডিডেন্ট হি রাইট আ লেটার। সে কোথায় চিঠি লিখেছিল? ওয়ার ডিড হি রাইট আ লেটার। সে কোথায় চিঠি লিখেনি? ওয়ার ডিডেন্ট হি রাইট আ লেটার। এভাবে দেখেন ফিউচার টেন্স। সে একটি ছবি আঁকবে, হি উইল ড্র পিকচার। সে আঁকবে না, হি ওন্ট ড্র পিকচার। সে কি একটি ছবি আঁকবে? উইল হি ড্র পিকচার। সে কি একটি ছবি আঁকবে না? ওন্ট হি ড্র পিকচার। সে কখন একটি ছবি আঁকবে? ওয়েন উইল হি ড্র পিকচার। সে কখন একটি ছবি আঁকবে না? ওয়েন ওন্ট হি ড্র পিকচার। সে কেন একটি ছবি আঁকবে? ওয়াই উইল হি ড্র পিকচার। সো এই প্র্যাকটিস গুলোর পর প্রত্যেকটা টেন্স দিয়ে আছে, প্রেজেন্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখেন এইখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের 12টা বাক্য আছে। কেউ যদি এই 12টা বাক্য একবার প্র্যাকটিস করতে পারে, আমি এতটুকু বলতে পারি, জীবনে কখনো তার আর এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে কোনো সমস্যা থাকবে না। কেন এটা বলছি? এখানে আমি সাবজেক্টে চেঞ্জ করেছি, এখানে আমি মেইন ভার্বে চেঞ্জ করেছি, হ্যাঁ, এখানে আমি সিন্স বা ফরের চেঞ্জ করেছি। চেঞ্জ করে মানে ইনস্ট্যান্টলি আমরা বলতে পারি কিনা, যেমন আমি 5 বছর ধরে ইংরেজি শিখছি। আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। তুমি কি 2 বছর ধরে ইংরেজি শিখছো? হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স? হ্যাভ ইউ বিন লার্নিং ইংলিশ ফর 2 ইয়ার্স? সে কতদিন যাবত ইংরেজি শিখছে? ফর হাউ লং হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ? সাবজেক্ট হি, তাহলে হ্যাজ হবে। সাবজেক্ট ইউ, তাহলে হ্যাভ হবে। ফর হাউ লং, কতদিন। হ্যাজ হি বিন, হ্যাজ হি, দেন বিনটা সাবজেক্টের পর, লার্নিং ইংলিশ। সে 5 বছর ধরে ইংরেজি শিখছে। হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। সে 5 বছর ধরে ইংরেজি শিখছে না। হি হ্যাজ নট বিন লার্নিং ইংলিশ ফর 5 ইয়ার্স। সে কোথায় 10 বছর ধরে ইংরেজি শিখছে? ওয়ার হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স? ওয়ার হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ ফর 10 ইয়ার্স? সে কিভাবে 2015 সাল থেকে ইংরেজি শিখছে? হাউ হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ সিন্স 2015? থেকে বোঝালে, পয়েন্ট অফ টাইম বোঝালে সিন্স, ধরে বোঝালে, পিরিয়ড অফ টাইম বোঝালে ফর। হাউ
হ্যাজ হি বিন লার্নিং ইংলিশ সিন্স 2015? সে কিভাবে 2015 সাল থেকে ইংরেজি শিখছে? তারা কি এই কোম্পানিতে 4 বছর ধরে চাকরি করছে? হ্যাভ দে বিন ডুইং জব ইন দিস কোম্পানি ফর 4 ইয়ার্স? হ্যাভ দে বিন ডুইং জব ইন দিস কোম্পানি ফর 4 ইয়ার্স? আমি 2015 সাল থেকে এখানে চাকরি করছি। আই হ্যাভ বিন ডুইং জব ইন দিস কোম্পানি সিন্স 2015। রহিম কেন 15 বছর ধরে এখানে চাকরি করছে? ওয়াই হ্যাজ রহিম বিন? ওয়াই হ্যাজ, ওয়াই আগে ডাবল বেস ওয়ার্ড, দেন হ্যাজ, দেন সাবজেক্ট রহিম, দেন বিন ডুইং জব, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। ওয়াই হ্যাজ রহিম বিন ডুইং জব ইন দিস কোম্পানি ফর 15 ইয়ার্স? তুমি কিভাবে 5 বছর ধরে এই কঠিন কাজটি করছো? হাউ হ্যাভ ইউ বিন ডুইং দিস হার্ড টাস্ক অর হার্ড ওয়ার্ক ফর 5 ইয়ার্স? হাউ হ্যাভ ইউ বিন ডুইং দিস হার্ড ওয়ার্ক ফর 5 ইয়ার্স? হাউ হ্যাভ ইউ বিন ডুইং দিস হার্ড ওয়ার্ক ফর 5 ইয়ার্স? এই বাক্যগুলো আমি যদি আপনাকে ট্রান্সলেট করতে বলি, ট্রান্সফর্ম করতে বলি, আপনি পারবেন, সময় নিয়ে করে এটা পারবেন। কিন্তু আমি কি বলছি, এটা আপনাকে এক নিঃশ্বাসে একদমে বলতে হবে। দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। একবার আপনি এটা প্র্যাকটিস করেন, 3বার 4বার এই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করেন, আপনি আর কখনোই এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ভুলবেন না। কেন? আমি এখানে সাবজেক্টের চেঞ্জ করেছি, ইনস্ট্যান্টলি কিভাবে ভার্বের চেঞ্জ করেছি, ইনস্ট্যান্টলি কিভাবে সিন্স ফরের চেঞ্জ করেছি। এই চেঞ্জিংটা করে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে হয়। আমরা শুধু শিখে রাখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট, এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। একটা বা দুইটা উদাহরণ আমরা প্র্যাকটিস করি। এটা করলে হবে না, আমাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা করতে হবে। আমরা ইংলিশ পারি না কেন, কথা বলতে পারি না কেন, জাস্ট এই জায়গাগুলো আমরা কখনো ডেভেলপ করি না। আমরা কখনো হিউজ সেন্টেন্স প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করার চেষ্টা করি না। এই প্র্যাকটিসটা যদি আপনি করতে পারেন, আপনি একবার ভেবে দেখেন আমরা পারি না কেন। আপনি বলেন, আপনি তো টেন্স শিখছেন, আপনি গ্রামার শিখছেন, আপনি মডেল শিখছেন, আপনি প্যাসিভ ভয়েস জানেন, তারপরেও কেন মুখ দিয়ে কথা বের হয় না, ইংলিশে কথা বলতে পারেন না? জাস্ট ফর ল্যাক অফ প্র্যাকটিক্যাল প্র্যাকটিস। এই বিষয়গুলো কেউ দেখায় না, কেউ ধরায় দেয় না, কোথাও আপনি দেখবেন না, এটা তো আমার তৈরি করা। তো আপনি কিভাবে পারবেন? এই জন্য একটা মেন্টরের অধীনে থেকে ডেভেলপ করতে হয়। ল্যাঙ্গুয়েজ ড্রিল, ড্রিল করা মানে কি? ভাঙা। আপনাকে ইয়ে করতে হবে, ডেভেলপ করতে হবে প্রচুর পরিমাণে, ট্রান্সফর্ম করার মাধ্যমে। এখানে দেখেন, সাবজেক্ট ভার্ব চেঞ্জ করে ইনস্ট্যান্ট সেন্টেন্স প্র্যাকটিস। পাস্ট টেন্স, এখানে পাস্ট টেন্স রিলেটেড 50টি বাক্য আছে। আপনি দেখবেন বাংলায়, বলবেন ইংলিশে। এই 50টি বাক্য যদি কেউ ইনস্ট্যান্টলি বলতে পারেন, জীবনে কখনো পাস্ট টেন্স নিয়ে কোনো সমস্যা হবে না। কারণ এখানে আমি বিভিন্ন চেঞ্জ নিয়ে এসেছি। এই চেঞ্জ দেখে ইনস্ট্যান্টলি ব্রেইনে সেটাকে ক্যাপচার করতে হবে। এবং আমি বারবার বলছি, ভোক্যাবুলারি ডেভেলপ মানে ভার্বের ভোক্যাবুলারি শিখতে হয়। এখানে আমি কয়েকটি নতুন ভার্ব দিয়েছি, যেমন ব্রেক মানে ভাঙা, এর পাস্ট ফর্ম কি? ব্রোক। পাস্ট পার্টিসিপল কি? ব্রোকেন। স্টেল মানে চুরি করা, পাস্ট ফর্ম কি? স্টোল। পাস্ট পার্টিসিপল কি? স্টোলেন। ফল মানে পড়ে যাওয়া, ফল ফেল ফলেন। মিট মেট মেট। গিভ গেভ গিভেন। স্পিক স্পোক স্পোকেন। ক্যাচ কট কট। ক্লাইম্ব ক্লাইম্ব ক্লাইম্ব। তো এই যে ভার্বগুলো, এই ভার্বগুলো দিয়ে এখানে সেন্টেন্স তৈরি করা। দেখেন এবার মানে কিভাবে ইনস্ট্যান্ট চেঞ্জিংটা হচ্ছে। আমরা পারি না কেন? এই চেঞ্জ দেখে আমাদের কনভারসেশন বা কমিউনিকেশনের টাইমে ইনস্ট্যান্টলি কথাগুলো বলতে পারি না। দেখেন, সে একটি গ্লাস ভেঙেছিল। হি ব্রোক আ গ্লাস, ব্রেক থেকে ব্রোক। তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? ডিড ইউ ব্রেক আ গ্লাস? ডিড ইউ ব্রেক আ গ্লাস? আমি গ্লাসটি ভাঙিনি। আই ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। আই ডিডেন্ট ব্রেক দা গ্লাস, এখানে কিন্তু দা হবে, আগেটাই এ গ্লাস, এটা দা, গ্লাস টি। সো 3 নম্বর বাক্য কি? আবারও বলছি, হি ব্রোক আ গ্লাস। ডিড ইউ ব্রেক আ গ্লাস? আই ডিডেন্ট ব্রেক দ্য গ্লাস। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? ওয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? ওয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? সে কেন গ্লাসটি ভাঙেনি? ওয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস? ওয়াই ডিডেন্ট হি ব্রেক দ্য গ্লাস? তুমি কি গতকাল রহিমের সাথে দেখা করেছিলে? ডিড ইউ মিট উইথ রহিম ইয়েস্টারডে? আমি গতকাল রহিমের সাথে দেখা করিনি। আই ডিডেন্ট মিট উইথ রহিম ইয়েস্টারডে। তুমি রহিমের সাথে কোথায় দেখা করেছিলে? ওয়ার ডিড ইউ মিট? ওয়ার ডিড ইউ মিট উইথ রহিম ইয়েস্টারডে? আমি রহিমের সাথে বিমানবন্দরে দেখা করেছিলাম। আই মেট উইথ রহিম ইন দ্য এয়ারপোর্ট। যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হবে, মেইন ভার্বের পাস্ট ফর্ম VTM, মিটের পাস্ট ফর্ম কি? মেট। তাহলে ডিড ইউ মিট, তুমি কি দেখা করেছিলে? ইয়েস আই মেট। আই মেট উইথ রহিম ইন দ্য এয়ারপোর্ট। তুমি কি গতকাল বাজারে গিয়েছিলে? ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? আমি বাজারে যাইনি। আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। আই ডিডেন্ট গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। তুমি গতকাল কেন বাজারে যাওনি? ওয়াই ডিডেন্ট ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? ওয়াই ডিডেন্ট ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে?
আমি নেগেটিভ করছি, ইন্টারোগেটিভ করছি, নেগেটিভ ইন্টারোগেটিভ করছি, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ করছি, ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা শত শত এক্সাম্পল আমি এখানে দিয়েছি। এইটা প্র্যাকটিস করেন। এইখান থেকেই এটাকে আমি কনভারসেশনে নিয়ে আসছি, সেই কনভারসেশন থেকে আমি স্পিকিং এ নিয়ে গেছি। এটাই ল্যাঙ্গুয়েজ। আমি এইভাবে আমার স্টুডেন্টদেরকে প্র্যাকটিস করাই। যারা এখনো পর্যন্ত পেইড কোর্স করতে চান, আমি আবারও বলছি, আগামীকাল সন্ধ্যার ভিতরে যদি আপনারা ভর্তি হতে পারেন, একদম শুরু থেকে ধারাবাহিকভাবে ক্লাস করতে পারবেন, কারণ এই ফ্রি ক্লাস আর থাকবে না। আমি আবারও বলছি, আগামীকাল থেকে পেইড কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। রবিবার রাত 10টা থেকে 11টা ক্লাস টাইম থাকবে। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে আপনারা শুরু করতে পারবেন। প্রত্যেকটা ক্লাসে সে রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে, কেউ কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে দেখতে পারবেন। পেইড কোর্সের মেইন বেনিফিট হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন, অর্থাৎ আপনি ফিডব্যাক দিতে পারছেন, এগুলো আপনাকে আমি প্র্যাকটিস করাবো। আমার যত শিট আছে সবকিছু আপনি পাবেন, যত পিডিএফ ফাইল আছে প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে। এছাড়া আমার লেখা একটা বই আছে, এটার আপনি পারচেস করতে চাইলে সেটা আপনি নিতে পারবেন। এগুলো সবই আমার বইটাতে দেওয়া আছে, এবং অনেক সুন্দরভাবে আমি ল্যাঙ্গুয়েজটাকে প্র্যাকটিক্যালি তুলে দিয়েছি। প্র্যাকটিক্যালি এতটুকু আমি বলতে পারি। পেইড কোর্সটা প্রত্যেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, যে কেউ করতে পারবেন। টোটাল 70টা ক্লাস একদম বেসিক থেকে ধারাবাহিকভাবে আমি নিব। 10টি ক্লাস থাকবে ফার্স্টে বেসিক গ্রামারের উপর, 20টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর, এরপর 10টি ক্লাস থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর, যারা রাইটিং এ দুর্বল তারা এটা করতে পারবেন। এছাড়া 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন, কনভারসেশন এবং ট্রান্সলেশনের উপর। আপনাকে দিয়ে প্র্যাকটিস করাবো। এখানে ল্যাঙ্গুয়েজ ক্লাব পাবেন, কোর্স শেষে সার্টিফিকেট পাবেন, রেগুলার ওয়েতে আপনি স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। সেই সুযোগ, সেই অপরচুনিটি, সেই এনভায়রনমেন্ট আমি ক্রিয়েট করে দিব। আমরা পারি না, জাস্ট প্র্যাকটিস করি না তাই। এবং সিকোয়েন্স অনুযায়ী আপনি শিখতে পারবেন। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, আপনি আসতে পারেন। এতটুকু বলতে পারে আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, অ্যান্ড আই উইল টেক ইউর ফুল রেসপন্সিবিলিটি। এতটুকু বলতে পারি। এবং যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, অনেক ভালোভাবে একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, আপনি আসতে পারেন। আদারওয়াইজ বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে কখনো ডেভেলপ করা যায় না। এই ল্যাঙ্গুয়েজ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আপনি ওয়ার্ড না পারলে সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না পারলে ভয়েস পারবেন না। ভাষা শিখতে গেলে এইভাবে এগোতে হবে যে আমি কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোনটার সাথে কোনটা কানেক্টেড বা রিলেটেড। আমরা অনেক জায়গায় ক্লাস করি, শিখি, আমরা টেন্স শিখি, টেন্স ক্লাস শেষ হয়ে গেলে ওই শেষ। প্র্যাকটিক্যাল প্র্যাকটিস কতজন করি? এই যেটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এই প্র্যাকটিস গুলো করতে হবে। দেখেন, এই প্র্যাকটিসের পর এই প্রত্যেকটা টেন্স দিয়ে এইভাবে নতুন নতুন ভার্ব দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস করানো, প্রত্যেকটা টেন্স দিয়ে, শুধু টেন্স না, এইটাকে আমি আবার কনভারসেশন নিয়ে আসছি। দেখছেন, এই যে শিক্ষক এবং শিক্ষার্থী দুজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। শিক্ষক বলছে, আজ আমি ইংরেজিতে কথা বলছি, টুডে আই এম স্পিকিং ইন ইংলিশ। শিক্ষার্থী বলছে, গতকালও আপনি ইংরেজিতে কথা বলেছিলেন, ইউ অলসো স্পোক ইন ইংলিশ ইয়েস্টারডে। শিক্ষক বলছে, আগামীকালও আমি ইংরেজিতে কথা বলতে থাকবো, আই উইল বি স্পিকিং ইংলিশ টুমোরো। আই উইল বি স্পিকিং ইংলিশ, উইল বি স্পিকিং। আমি যদি বলি কথা বলবো, আই উইল স্পিক, কথা বলতে থাকবো, উইল বি। তুমি কি কখনো ভালোভাবে ইংরেজিতে কথা বলেছো? হ্যাভ ইউ স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্টলি এভার, আর হ্যাভ ইউ এভার স্পোকেন ইংলিশ ফ্লুয়েন্টলি? দেখছেন, বাক্যগুলো বোঝেন? জি স্যার, আমি বন্ধুদের সাথে অনেকবার ইংরেজিতে কথা বলেছি। ইয়েস স্যার, আই হ্যাভ স্পোকেন ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস ফর মেনি টাইমস। আই হ্যাভ স্পোকেন, অর্থাৎ এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। গত বছরও তুমি ইংরেজিতে বন্ধুদের সাথে কথা বলেছিলে। ডিড ইউ স্পিক ইন ইংলিশ উইথ ইউর ফ্রেন্ডস লাস্ট ইয়ার? আর ভবিষ্যতে আরো ভালোভাবে ইংরেজিতে কথা বলতে থাকবো। এখন আমি এই বিষয়টি তোমাদের ব্যাখ্যা করছি। আই অ্যাম এক্সপ্লেইনিং দিস থিংস রাইট নাও। আপনি গতবারও এটি অনেকবার ব্যাখ্যা করেছিলেন। ইউ অলসো এক্সপ্লেইনড ইয়েস্টারডে ফর মেনি টাইমস দিস থিংস। তোমরা কি নিজেরা কখনো বিষয়টি বর্ণনা করেছো? হ্যাভ ইউ এভার ডেসক্রাইব দিস থিংস? হ্যাভ ইউ এভার ডেসক্রাইবড? জি স্যার, আমি বিস্তারিতভাবে বিষয়টি বর্ণনা করেছি। ইয়েস স্যার, আই হ্যাভ ডেসক্রাইবড ইট ইন ডিটেইলস। এটা হঠাৎ করে এখান থেকে দেখছেন, আপনারা বুঝবেন না, কিন্তু এগুলো যখন এই প্র্যাকটিস গুলো করে আসবেন তখন এগুলো আপনি বুঝবেন। তো এইটাকেই প্র্যাকটিক্যালি
আমি দেখিয়েছি। এরপর দেখেন শুধু টেন্স না, প্রত্যেকটা মডাল ভার্ব, একটা ক্যান দিয়ে 16টা সেন্টেন্স আছে, একটা কুড দিয়ে 16টা সেন্টেন্স আছে, মে এবং মাইট দিয়ে 9টা সেন্টেন্স আছে, শুড দিয়ে 30টি বাক্য আছে, এক শুড দিয়ে। এবং নতুন নতুন ভার্বের ব্যবহার, মাস্ট, এই যে এম টু, ইজ টু, আর টু, এম, ইজ, আর, ওয়াজ, আর, সাপোজ টু। এই দেখেন এইগুলো আপনারা কতজন এইগুলো ডেভেলপ করতে পারেন? যেমন, তোমার কি আজ একটি গাড়ি কেনার কথা না? তোমার কি আজ একটি গাড়ি কেনার কথা বলতে পারেন ইংলিশ কি হবে? ইনস্ট্যান্টলি বলতে পারবেন? আর ইউ সাপোজ টু বাই আ কার টুডে? আর ইউ সাপোজ টু বাই আ কার টুডে? তোমার কেন একটি গাড়ি কেনার কথা? ওয়াই আর ইউ সাপোজ টু বাই আ কার? তোমার কিভাবে একটি গাড়ি কেনার কথা? হাউ আর ইউ সাপোজ টু বাই আ কার? তোমার কখন একটি গাড়ি কেনার কথা? ওয়েন আর ইউ সাপোজ টু বাই আ কার? তোমার কেন গাড়িটি কেনার কথা নয়? ওয়াই aren't you supposed to buy a car? তোমার কিভাবে একটি গাড়ি কেনার কথা নয়? How aren't you supposed to buy a car? আমাদের আজ বাড়িটি বিক্রি করার কথা। We are supposed to sell the house today. We are supposed to sell the house today. রহিমের কি আজ বাড়িটি বিক্রি করার কথা? Is রহিম supposed to sell the house today? রহিমের কেন বাড়িটি বিক্রি করার কথা? Why is রহিম supposed to sell the house today? এইভাবে দেখেন, বি গোয়িং টু আছে, হ্যাভ টু, হ্যাজ টু আছে। যেমন, তোমাকে কখন বাড়িটি বিক্রি করতে হবে? when when do you have to sell the house? ডু এর ব্যবহার হয়। রহিমকে কি আজ বিদেশে যেতে হবে? ডাজ রহিম হ্যাভ টু গো অ্যাব্রড টুডে? এই ডাজ কেন বসে জানেন? এইগুলো অনেকেই করতে পারে না। রহিমকে কি আজ বিদেশে যেতে হবে না? ডাজেন্ট রহিম হ্যাভ টু গো অ্যাব্রোড টুডে? আমাকে ভাত রান্না করতে হবে। দেখেন এই 11 নম্বর বাক্য থেকে দেখেন, এগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন কনভারসেশন বা কমিউনিকেশনে বলে থাকি, বাট ইংলিশে প্র্যাকটিক্যাল প্র্যাকটিস না থাকার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। বিলিভ হয়, বিশ্বাস করেন, ইংলিশে প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা রাখতে হবে। আমাকে ভাত রান্না করতে হবে, আই হ্যাভ টু কুক রাইস। আমাকে ভাত রান্না করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু কুক রাইস। অনেকে আমরা আই হ্যাভ নট টু কুক বলি, বাট এটা কিন্তু ভুল। মডার্ন গ্রামারে ডু, ডাজ, ডিড দিয়ে এই সেন্টেন্সগুলো নেগেটিভ ইন্টারপ্রেটিভ করতে হয়। আমাকে ভাত রান্না করতে হবে না, আই ডোন্ট হ্যাভ টু কুক রাইস। আমাকে কি ভাত রান্না করতে হবে? ডু আই হ্যাভ টু কুক রাইস। আমাকে কি ভাত রান্না করতে হবে না? ডোন্ট আই হ্যাভ টু কুক রাইস। তোমাকে কেন ভাত রান্না করতে হবে? ওয়াই ডু ইউ হ্যাভ টু কুক রাইস? ওয়াই ডু ইউ হ্যাভ টু কুক রাইস। তোমাকে কিভাবে ভাত রান্না করতে হবে? হাউ ডু ইউ হ্যাভ টু কুক রাইস। তোমাকে কখন ভাত রান্না করতে হবে? ওয়েন ডু ইউ হ্যাভ টু কুক রাইস। তোমাকে কেন ভাত রান্না করতে হবে না? হোয়াই ডোন্ট ইউ হ্যাভ টু কুক রাইস। তোমাকে কখন ভাত রান্না করতে হবে না? ওয়েন ডোন্ট ইউ হ্যাভ টু কুক রাইস। তাদেরকে চা তৈরি করতে হবে, দে হ্যাভ টু মেক টি। তাদেরকে চা তৈরি করতে হবে না, দে ডোন্ট হ্যাভ টু মেক টি। তাদেরকে কি চা করতে হবে? ডু দে হ্যাভ টু মেক টি? দেন হ্যাড টু। আমাকে কলমটি আনতে হয়েছিল, আই হ্যাড টু ব্রিং দ্য পেন। আমাকে আনতে হয়নি, আই ডিডেন্ট হ্যাভ টু ব্রিং দ্য পেন। তোমাকে কি কলমটি আনতে হয়েছিল? ডিড ইউ হ্যাভ টু ব্রিং দ্য পেন? তোমাকে কি কলমটি আনতে হয়নি, ডিডেন্ট ইউ হ্যাভ টু ব্রিং দ্য পেন? তোমাকে কেন কলমটি আনতে হয়েছিল? ওয়াই ডিড ইউ হ্যাভ টু ব্রিং দ্য পেন? তোমাকে কিভাবে কলমটি আনতে হয়েছিল? হাউ হ্যাভ ইউ হাউ ডিড ইউ হ্যাভ টু ব্রিং দ্য পেন? সো এইভাবে এই প্র্যাকটিস যদি আপনি একবার করতে পারেন, এটা করতে খুব বেশি সময় লাগে না। এরপর প্যাসিভ রিলেটেড সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে হয়। তো এটা যদি আপনি করতে পারেন, বিশ্বাস করেন, আপনি আটকে থাকবেন না। আমরা ইংলিশ পারি না, শুধু প্র্যাকটিস করি না এই কারণে। প্র্যাকটিক্যাল প্র্যাকটিস, কিছু সার্টেইন টেকনিক এবং স্ট্র্যাটেজি অবলম্বন করলে আপনি যত দুর্বল হন, যত ডাল হন, একদম বেসিক থাকলেও, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কোনো কনসেপ্ট না থাকলেও আমি আপনাকে শেখাই দিতে পারবো। সেই কনফিডেন্ট আমার আছে, যদি আপনি রেগুলারিটি মেনটেন করে ক্লাস করেন, আমার সাথে থাকেন। ইংলিশ কঠিন না, আমরা পারি না, আমরা নিজেরাই এই ল্যাঙ্গুয়েজকে কঠিন করে ফেলি। কেন? প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আমরা করি না, আমরা শুধু রুলস স্ট্রাকচার শিখে ওইখানেই রেখে দিই। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যে বিষয়গুলো দেখলাম, দেখালাম, বুঝতে পারছেন? আমাদের প্রত্যেকটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করতে হবে এবং ভেঙে ভেঙে এই প্র্যাকটিসটা করতে হবে। প্র্যাকটিসের ভিতর দিয়ে গেলে এইটাকেই আমরা কনভারসেশন বা প্রেজেন্টেশনে অ্যাপ্লাই করতে পারবো। এটা করতে হবে। যারা পেইড কোর্সে ভর্তি হতে চান, আগামীকালকের ভিতরে ভর্তি কনফার্ম করবেন, আমি নতুন ব্যাচে যুক্ত করে নিব, ঠিক আছে?
আচ্ছা, তো আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আপনাদের সঙ্গে, ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, এই তিনটা ভার্ব মূলত কি, এদের ব্যবহারটা কিভাবে হয়, এরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। প্রত্যেকে একটু এই জায়গাটাতে মনোযোগ দেন। আমি এখন এটা একটু দেখাবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। এই টেন্সের ফাংশনগুলো বা এই বিষয়গুলো প্র্যাকটিস করতে গেলে এটা জানতে হয়। আপনাকে আরেকটু টাইম দিতে পারবেন? 10-15 মিনিট থাকতে পারবেন? তাহলে আমি এটা একটু দেখিয়ে দিব আপনাদের কিভাবে এটার প্র্যাকটিসটা হয়ে থাকে বা করতে হয়। হ্যাঁ, তার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল স্যার শুনতে আপনার কাছে, পারছেন? আমি একটু কনফিউশনে পড়ে গেছি। কিসের কনফিউশন? আমি আমি যতদূর জানতাম, আমার জানাটা ভুল হতে পারে, যে মিট এটা এটার পূর্বে কোনো প্রিপোজিশন হয় না এখন। ও, আহ, ওটা হবে না। মিটের পূর্বে প্রেপোজিশন হবে না। ডিড ইউ মিট রহিম? উইথ না, উইথ না। এটা ও স্যার, সরি স্যার, তাহলে আপনার এখানে একটা আপনি যখন ফার্স্ট কনভারসেশনটা করাচ্ছিলেন তখন কিন্তু উইথ রহিমের আগে উইথ বসিয়েছিলেন, এই ও জন্য আমি আচ্ছা আচ্ছা, কনফিউশনে পড়ে গিয়েছিলাম। ঠিক আছে, না হবে না, হবে না। আপনি যেটা বলছেন ওইটাই রাইট। আচ্ছা, ঠিক আছে। তো দেখেন, বোঝার চেষ্টা করেন আমি যেটা বলছি। দেখেন, আমি এখন ডু, বি এবং হ্যাভ ভার্ব, এই তিনটা ভার্ব নিয়ে আমি আপনাদের ছোট্ট একটা কনসেপ্ট দিব। মানে এইটা কতটা গুরুত্বপূর্ণ আপনি ইমাজিন করতে পারবেন যদি আপনি এই 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 টাইমটুকু আমাকে দেন। একটু বোঝার চেষ্টা করেন, খুবই ভালোভাবে বুঝবেন। দেখেন, আমরা মানে বিষয়টা খুবই বেসিক, গ্রামার বেসিক থিংস, বাট এইখানে কতগুলো বিষয় বা ফাংশন আমাদের থাকে বা কত নতুন বিষয় জানার আছে। দেখেন, ইউজ অফ বি ভার্ব বোঝার চেষ্টা করেন। আমরা জানি বি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্টবিট। আমি আপনাদের বলছিলাম, ভার্ব স্যার আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব, যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে, বিভিন্নভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। তো এই বি ভার্বের ব্যবহার আমরা শিখবো। দেখেন, বি এর দুইটা অর্থ, মনে রাখবেন এটা। একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। আবারও বলছি, একটা হচ্ছে হওয়া, একটা হচ্ছে থাকা। এক্সটেনশনে যদি পার্সন থাকে বা নাউন থাকে, বি এর মানে হওয়া। যদি প্লেস বা অ্যাডভার্ব থাকে, তাহলে বি এর মানে থাকা। বি, এটা নিজে একটা ভার্ব, বেস ফর্মের একটা ভার্ব। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম ইজ আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ আয়ার, পাস্ট পার্টিসিপল বিন, প্রেজেন্ট পার্টিসিপল বিং। দেখেন, অ্যাম ইজ আর, ওয়াজ আয়ার, এগুলো আমরা কোথায় ব্যবহার করি? শ্যাল বি বা উইল বি, কন্টিনিউয়াস টেন্স গুলোতে ব্যবহার করি না অক্সিলারি ভার্ব হিসাবে? কিন্তু এখানে বলছে যে এই ভার্ব গুলো কন্টিনিউয়াস না, এই ভার্ব গুলো মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, যে কোনো টেন্সে ব্যবহৃত হতে পারে, সেই কথাটা বলছে। দেখেন, এখানে লাস্টে বলছে যে আমাদের মনে রাখতে হবে অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সের মধ্যে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডিফিনিট এটা নিজেই মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে সেন্টেন্স গঠনে সাহায্য করে। বিষয়টা কেমন আমি একটু আপনাদের খুলে বলি, একদম শুরু থেকে বোঝেন। একটা বিষয় তো আমি আপনাদেরকে বললাম যে আমাকে ভার্বের ফর্ম জানতে হবে, ভার্বের ফর্ম সম্পর্কে কনসেপ্ট বা ধারণা রাখতে হবে, যেটাকে বলা হয় কনজুগেশন বা ফর্মেশন অফ ভার্ব। দেখেন, ভি 1 বা প্রেজেন্ট ফর্ম, ভি 2 বা পাস্ট ফর্ম, ভি 3, পাস্ট পার্টিসিপল ভি 4, প্রেজেন্ট পার্টিসিপল ভি 5, এটাকে বলে থার্ড পারসন ফর্ম। যেমন রাইট মানে কি? লেখা। এর পাস্ট ফর্ম কি? রোট। দেখেন, এই ভার্বের ফর্ম না জানলে কথা বলা যায় না। পাস্ট পার্টিসিপল রিটেন, প্রেজেন্ট পার্টিসিপল রাইটিং, এগুলো আমি গল্পের মাধ্যমে চর্চা করি। এটা আমার হার্ট ফ্রি লাইফ ক্লাসটা কেউ যদি না করে থাকেন, কমপ্লিট করবেন। 2 ঘন্টার একটা ক্লাস, আমার যে থার্ড ফ্রি লাইফ ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। ক্লাসটি দেখলে আপনি সবকিছু অনেক ভালোভাবে কনসেপ্ট পাবেন। দেখেন, প্রত্যেকটা ভার্ব, গো মানে কি? যাওয়া। পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। পাস্ট পার্টিসিপল কি? গন। প্রেজেন্ট পার্টিসিপল কি? গোয়িং। থার্ড পারসন কি? গোস। ভালোভাবে বোঝেন। এরপর ড্র মানে কি? আঁকা। পাস্ট ফর্ম কি? ড্রিউ। পাস্ট পার্টিসিপল কি? ড্রন। প্রেজেন্ট পার্টিসিপল কি? DRAWING, ড্রয়িং। থার্ড পার্সন কি? ড্রস। থার্ড পার্সন কি? ড্রস। ড্রাইভ মানে কি? চালানো। পাস্ট ফর্ম কি? ড্রোভ। পাস্ট পার্টিসিপল কি? ড্রিভেন। অনেকে ড্রাইভেন বলে, বাট ইট উইল বি ড্রিভেন, DRIVEN। প্রেজেন্ট পার্টিসিপল কি? ড্রাইভিং। থার্ড পার্সন কি? ড্রাইভস। থার্ড পার্সন কি? ড্রাইভস। এইভাবে মনে করেন ডু, এর পাস্ট ফর্ম কি? ডিড। পাস্ট পার্টিসিপল কি? ডান। প্রেজেন্ট পার্টিসিপল কি? ডুইং। থার্ড পার্সন কি? ডাস। ডাস। আমি যদি বলি হ্যাভ, এর পাস্ট ফর্ম কি? হ্যাড। হ্যাড। পাস্ট পার্টিসিপল কি? হ্যাড। অনেকে বলে হ্যাভ হ্যাজ হ্যাড, বাট না, হ্যাভ হ্যাড হ্যাড। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং, এটা থার্ড পারসন হচ্ছে হ্যাজ।
মনে করেন প্রত্যেকটা ভার্বের থার্ড পার্সন ফর্ম হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস প্রেজেন্ট ফর্মের সাথে, যেমন রাইটস, গোস, ড্রস, ড্রাইভস, ডাজ। বাট এটা কিন্তু হ্যাভস না, এটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল হ্যাভস, বাট এটা কিন্তু হ্যাভস না। মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস বসে। এইটা কিন্তু সেখানে মিলতেছে না এই হ্যাভ ভার্বের ক্ষেত্রে। এবার দেখেন, এই যে বি, এটা একটা ভার্ব, এটা বেস ফর্ম। এটার আবার প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, যার বাংলা অর্থ হচ্ছে হওয়া বা থাকা। এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার। এর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, মানে যেমন গো থেকে গান, ড্র থেকে ড্রন, ড্রাইভ থেকে ড্রিভেন, বি এর বিন। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। থার্ড পার্সন ওইভাবে হয় না, মানে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যেটা আমরা বসাই ইজ বা ওয়াজ, এইগুলো। তো যাই হোক, এই যে ভার্ব গুলো আমি লিখলাম, আমি কেন এটা লিখছি জানেন? আমরা মনে করি কি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, এগুলো হচ্ছে সবই অক্সিলারি ভার্ব। এগুলো টেন্সের স্ট্রাকচারে বসে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কন্টিনিউয়াস টেন্সে বসে, হ্যাভ, হ্যাজ, হ্যাড পারফেক্ট টেন্সে বসে, ডু, ডাজ, ডিড ইনডিফিনিট টেন্স গুলোতে বসে। বাট না, এই কনসেপ্ট বা এই ধারণা থেকে আমাকে বের হয়ে আসতে হবে। এগুলো অক্সিলারি না, অক্সিলারি না। অক্সিলারি তখনই হয় যখন এটা অন্য কোনো মেইন ভার্বের পূর্বে বসে। এগুলো কি? এগুলো অন্যান্য সকল প্রিন্সিপাল ভার্ব বা ফাইনাইট ভার্বের মতো মেইন ভার্ব হিসাবে, প্রিন্সিপাল ভার্ব হিসাবে 12টা টেন্সের স্ট্রাকচারে নিজেদের এক নিজস্ব অর্থ অনুসারে এরা বসতে পারে। মানে প্রত্যেকটা ভার্বের অর্থ আছে। যেমন মনে করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, আমি যদি বলি আই রাইট, এর মানে কি? আমি লিখি, বোঝেন কিন্তু। এখন আমি যদি বলি আই বি, এর মানে আমি হই। এখন আমি যদি বলি আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি, আমি হই কি হই? বা আমি থাকি, বি মানে থাকাও বোঝায়। এখন আমি যদি বলি আই বি এ ডক্টর, আমি হই একজন ডাক্তার। অথবা আমি যদি বলি আই বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকি। এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো বলছে যে বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর। এখানে বলছে অ্যাম, ইজ, আর। সো বি না বসে আমাকে অ্যাম বসাতে হচ্ছে, আই অ্যাম আ ডক্টর, বা আই অ্যাম ইন ঢাকা, আমি হই একজন ডাক্তার, অথবা আমি ঢাকায় থাকি। এইভাবে আমি যদি বলি আই রোট আ লেটার, আই রোট আমি লিখেছিলাম, আর লেটার আমি একটা চিঠি লিখেছিলাম। তো এই অ্যাম এর জায়গায় আমি যদি বলি আই ওয়াজ আ ডক্টর, অথবা আই ওয়াজ ইন ঢাকা। এই ওয়াজ ওয়ার মানে কি? ছিল, সাবজেক্ট নিজে কোনো জায়গায় ছিল। এইগুলো কি কোনো কন্টিনিউয়াস টেন্স অ্যাম বা ওয়াজ বসিয়েছি বলে? না, এটা কিন্তু প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্স। বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, মনে রাখবেন, নট কন্টিনিউয়াস। কেন? এই অ্যাম বা ওয়াজটা এখানে মেইন ভার্ব, এখানে আর কোনো ভার্ব নেই বা ভার্বের সাথে আইএনজি যুক্ত শব্দ নেই। ফিউচার টেন্স কিভাবে হয়? যেমন আই উইল বি আ, আই উইল রাইট, রাইট মানে কি? লেখা। আই উইল রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখবো। অর্থাৎ এই রাইট দিয়ে যেমন 12টা টেন্স তৈরি করা যায়, যায় না? 12টা টেন্সেই তো লেখা যায় রাইট ভার্বটাকে। এই অ্যামিজার বলেন, মানে বি ভার্ব বলেন, ডু ভার্ব বলেন, হ্যাভ ভার্ব বলেন, এদের প্রত্যেকেরই নিজস্ব অর্থ আছে। এরা শুধু অক্সিলারি না, এরা মেইন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে সব টেন্সের স্ট্রাকচারে বসতে পারে। সো আই ওয়াজ আ ডক্টর, ঠিক আছে। আই উইল রাইট আ লেটার, আই উইল বি, এটা বেস ফর্ম এখানে। বি, বি মানে কি? হওয়া বা থাকা। আই উইল বি, আমি হব বা আমি থাকবো। আই উইল বি আ ডক্টর। আমরা মনে করি কি শ্যাল বি বা উইল বি থাকলে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স, বাট না, এখানে বিটাই মেইন ভার্ব। সো আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। অথবা আই উইল বি ইন ঢাকা, আমি ঢাকায় থাকবো। ঠিক আছে। এরপর দেখেন, আই অ্যাম বিং আর ডক্টর, আমি একজন ডাক্তার হচ্ছি। ডাক্তার হওয়াটা আমার একটা প্রসেসিং এর ভিতর আছে, প্রোগ্রেস, মানে মূলত এটা ওইভাবে হয় না, কারণ বিং ভার্বের সাথে ভার্বটা ওইভাবে লেখা যায় না কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ মোডে। তারপর আমি মানে দেখানোর স্বার্থে বললাম আই হ্যাভ বিন আ ডক্টর। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখলাম যে আমি একজন ডাক্তার হয়েছি। এই হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকলে আমরা মনে করি কি যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা এটা কোনো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন হ্যাজ বিন থাকে, বাট এটা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসও না, আবার প্যাসিভও না। এই যে অ্যাম বিং থাকলে মানে কি হয়? প্যাসিভ ভয়েস না। এখানে বিংটাই মেইন ভার্ব, হচ্ছি কন্টিনিউয়াস টেন্স, বিন হয়েছি। এই আমি একজন ডাক্তার হয়েছি, আই হ্যাভ বিন আ ডক্টর, এটা অ্যাক্টিভের সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ, নট পারফেক্ট কন্টিনিউয়াস আর নট প্যাসিভ। মানে সব কথার এক কথা কি জানেন? আমি এইটাই বোঝাতে চাচ্ছি, এই যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিন, বিং, এই ভার্বগুলোকে আমরা মনে করি কি যে অক্সিলারি ভার্ব। এই ভার্বগুলো থাকলে আমরা মনে করি যে এগুলো হয়তো অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর কন্টিনিউয়াস টেন্সে বসে, বিন হচ্ছে প্যাসিভ ভয়েসে বসে, বিং এগুলো প্যাসিভ ভয়েসে বসে। এরকম হয় আর কি। কিন্তু না, এগুলো কিন্তু অন্যান্য সকল প্রিন্সিপাল বা ফাইনাইট ভার্বের মতো নিজেরা অর্থ দিতে পারে, মেইন ভার্ব হিসাবে বসতে পারে। এই কথাটাই আমি বলছি। মানে বিষয়টা একটু বোঝেন, এখানে কি লেখা দেখছেন আপনারা? দেখেন,
এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি একটু বলি, দেখেন এই যে বাক্যগুলো, আই এম আ ডক্টর, হি ইজ আ টিচার, দে আর ফার্মার্স, রহিম ইজ আ গুড বয়, ইউ আর আ ভেরি স্মার্ট গার্ল, হি ইজ গুড অ্যাট ইংলিশ, করিম ইজ আ সায়েন্টিস্ট, রূপা ইজ আ বিউটিফুল গার্ল। এই সবগুলো সেন্টেন্সই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস। এই অ্যাম ইজ আরটাই এখানে মেইন ভার্ব। কোন টেন্স বললাম বলেন তো? প্রেজেন্ট ইনডিফিনিট, নট কন্টিনিউয়াস। এই অ্যাম ইজ আর, অজ আর, এগুলো এখানে কি ভার্ব? মেইন ভার্ব। এরপর দেখেন, এরপর দেখেন কন্টিনিউয়াস টেন্সে মানে অক্সিলারি ভার্ব হিসেবে কখন বসে? এই বি ভার্ব গুলো যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে। যেমন হি ইজ প্লেইং ফুটবল, সে সে ফুটবল খেলছে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকছে। এইখানে এই অ্যাম ইজ আর হেল্পিং বা অক্সিলারি ভার্ব। এখানে ওই যে প্লেইং, ড্রয়িং, গোয়িং, ডুইং, এগুলো হচ্ছে মেইন ভার্ব। এগুলো মূলত বাক্যে অর্থ দিচ্ছে, এগুলো মূলত বাক্যে অর্থ দিচ্ছে। অর্থাৎ যখন বি ভার্ব গুলো হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসেবে বসে, তখন কিন্তু এদের কোনো অর্থ থাকে না। দ্যার ইজ নো মিনিং। অর্থ কখন দিবে? আমি বলছি বি এর মানে হওয়া বা থাকা। এই অর্থটা কখন দিবে? যখন এটা মেইন ভার্ব হিসেবে বসবে। যখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে, হেল্পিং ভার্ব হিসেবে বসে, অন্য একটা মেইন ভার্বের পূর্বে বসে, তখন এরা কোনো অর্থ দেয় না। দ্যার ইজ নো মিনিং। জাস্ট টেন্সটাকে, টাইমটাকে মেনটেন করে, এবং এরা মূলত বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে? এত ডিটেলসে কেউ আপনাকে দেখাবে না। এই যে ক্লাস নিচ্ছি, সবাই তো পেইড কোর্স আসবে না, আপনার মনে থাকবে, ক্লাসগুলো করে যান, মনে থাকবে। এই দেখেন, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাইতেছো? আর এন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না? দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলছে না। আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আর এন্ট দে প্লেইং ফুটবল। এইভাবে কোশ্চেনটা হয়। দেখেন কোশ্চেন মূলত দুই ভাবে হয়, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাবল ইউএস কোশ্চেন। অক্সিলারি ভার্ব দিয়ে যে কোশ্চেনটা হয় তাকে ইয়েস নো কোশ্চেন বলে। তার আগে যদি আপনি ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করেন, তাহলে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। যেমন আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? ইয়েস অর নো দিয়ে এটা কমপ্লিট করা যায়। বাট আপনি যদি বলেন ওয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে, এখানে আপনাকে একটা ডিটেলস অ্যান্সার দিতে হবে, ইনফরমেশন দিতে হবে। এই জন্য এটাকে বলা হয় ইনফরমেটিভ কোশ্চেন। ওয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে? হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে? ওয়াই আরএন্ট দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে না? এইভাবে আপনাকে কোশ্চেন তৈরি করা শিখতে হবে। এই দেখেন, ওই যেটা আমি বলছিলাম যে একটা সেন্টেন্সকে ট্রান্সফর্ম করা, আমি তো আগের বার বাংলা দেখাইছি, এবার ইংলিশ তা দেখেন। হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজ নট ড্রাইভিং আ কার, ইজ হি ড্রাইভিং আ কার, ইজন্ট হি ড্রাইভিং আ কার, ওয়াই ইজ হি ড্রাইভিং আ কার, ওয়ার ইজ হি ড্রাইভিং আ কার, হাউ ইজ হি ড্রাইভিং আ কার, ওয়াই ইজন্ট হি ড্রাইভিং আ কার, ওয়েন ইজন্ট হি ড্রাইভিং আ কার, ওয়ার ইজন্ট হি ড্রাইভিং আ কার। ট্রান্সফরমেশনটা শিখতে হয়। তো যাই হোক, এই পাস্ট টেন্স বা ফিউচার টেন্স গুলো ওইভাবে হয়। যেমন এই যে বাক্যগুলো, মানে ওয়াজ ওয়্যার থাকলেই সেটা পাস্ট কন্টিনিউয়াস না। যদি ওয়াজ ওয়্যার মেইন ভার্ব হিসাবে বসে, তাহলে সেটা কি? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। যেমন এই যে বাক্যগুলো, হি ওয়াজ আ গুড বয়, আই ওয়াজ আ টিচার, দে ওয়ার প্লেয়ার্স, রহিম ওয়াজ আ ডক্টর, ইউ ওয়ার হ্যাপি, ইউ আর এ স্মার্ট গার্ল। দোজ আর দ্য সেন্টেন্সেস অফ পাস্ট ইনডিফিনিট। ফিউচার টেন্সেও শ্যাল বি বা উইল বি থাকলেই কন্টিনিউয়াস না, তারপরে যদি আরেকটা ভার্ব থাকে তার সাথে আইএনজি হয়, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। আদারওয়াইজ, আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে একজন শিক্ষক হবে। ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। এগুলো কিন্তু সবই ফিউচার ইনডিফিনিট টেন্স। তো যাই হোক, এখানে অনেক কিছু দেওয়া আছে। আমি এবার একটু ডু ভার্ব নিয়ে কথা বলি, আবার আসবো বি ভার্বের কাছে, বাট একটু দেখেন এই জায়গাটা, কারণ এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এর ভিতরে এই যেগুলো দেখাচ্ছি, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডু ভার্বটা। একটু দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যার। ডু ডাজ ডিড, তাই না? ডু মানে আমরা কি জানি? করা। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য বলি যে ডু ইউ লার্ন ইংলিশ, এই বাক্যটার অর্থ কি? এর অর্থ কিন্তু তুমি কি ইংরেজি শেখো। এখানে কিন্তু ডু মানে যে করা, এই করা অর্থটা প্রকাশ পেল না। ডু ভার্বটি জাস্ট কোশ্চেন করার জন্য ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ ডু এর মানে করা। করা অর্থ তখন দিবে যখন এই ডু ভার্বটি মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে বসবে। বাট যদি অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসাবে বসে, এটা মূলত প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি বা হেল্পিং ভার্ব হিসেবে বসে, তখন কিন্তু এর কোনো অর্থ নেই। দ্যার ইজ নো মিনিং। জাস্ট বাক্যকে নেগেটিভ করার জন্য বা কোশ্চেন করার জন্য এটা বসছে। আমি আবারও বলছি, ডু ডিড ডান এর ফর্ম আছে। এটাকে মেইন ভার্ব হিসাবে বসালে আপনি 12টা টেন্সেই ব্যবহার করতে পারেন। আই ডু, আমি করি। আই ডিড, আমি করেছিলাম। আই উইল ডু, আমি করবো। আই এম ডুইং, আমি করছি। আই হ্যাভ ডান, আমি করেছি। কিন্তু যখন আপনি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করছেন, কখন?
কখন এখানে কি বলছে দেখেন, এই ডু ভার্বটির সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যবহার সেটি হচ্ছে ডু ডাজ ডিড প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলোকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার জন্য ব্যবহৃত হয়। কেন হয়? আমাদের টেন্সের স্ট্রাকচার কয়টা? 12টা। 12টা স্ট্রাকচারের ভিতর আমি থার্ড ক্লাসে বলছিলাম 10টা স্ট্রাকচারেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা মেইন সেন্টেন্সে হেল্পিং বা অক্সিলারি ভার্ব থাকে। কেন বলছি এই কথাটা? যে কোনো বাক্যকে নেগেটিভ করার জন্য অক্সিলারি বা হেল্পিং ভার্বের সাথে যদি আপনি নট ব্যবহার করেন তাহলে একটা বাক্য নেগেটিভ হয়। অক্সিলারি বা হেল্পিং ভার্ব যদি সাবজেক্টের আগে নিয়ে আসেন তাহলে বাক্য ইন্টারোগেটিভ হয়। কিন্তু 12টা স্ট্রাকচারের ভিতর 10টা স্ট্রাকচারেই হেল্পিং ভার্ব আছে, দুটো স্ট্রাকচারে নেই, প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিট টেন্স। মানে যেমন দেখেন, আই এম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, নেগেটিভ কি? আই এম নট ইটিং রাইস। হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ নট প্লেইং ফুটবল। দে আর ওয়াচিং টিভি, দে আর নট ওয়াচিং টিভি। ইউ আর ড্রাইভিং আ কার, ইউ আর নট ড্রাইভিং আ কার। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, রহিম হ্যাজ নট কমপ্লিটেড হিজ ওয়ার্ক। ভেরি সিম্পল। When you are going to make interrogative one, I am eating rice, am I eating rice? He is playing football, is he playing football? They are watching TV, are they watching TV? You are driving a car, are you driving a car? Very simple, right? But when you are going to transform for making an interrogative that kinds of sentences, what will you do? দেখেন, I play football, এটাকে কি I play not football বলবেন? He sat in the restaurant, sat not বলবেন? They go to school, he writes a letter, he discussed the matter, I spoke in English। এই বাক্যগুলো হচ্ছে প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনিট টেন্সের বাক্য। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম বা প্রেজেন্ট ফর্ম। তো কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করবেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু এবং ডাজ এর ব্যবহার হয়। অর্থাৎ সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ডাজ হয়, আদারওয়াইজ ডু। I play football, I do not play football. They draw a picture, they do not draw a picture. You eat rice, you don't eat rice. I write a letter, I don't write a letter। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভার্বের সাথে এস বাই এস বসে। হি প্লেস ফুটবল, যখন আপনি নেগেটিভ করবেন ডু এর সাথে এসটা হয়ে যাচ্ছে, এই জন্য মেইন ভার্বের সাথে এস বাই এস আর থাকে না। হি প্লেস ফুটবল, হি ডাজেন্ট প্লে ফুটবল। শি সিংস আ সং, শি ডাজেন্ট সিং আ সং। রহিম ড্রস আ পিকচার, রহিম ডাজেন্ট ড্র আ পিকচার। এইবার দেখেন, ইট হ্যাজ আ রেড কালার, ইট ডাজেন্ট হ্যাভ আ রেড কালার। কেন এরকম হলো কেউ বলতে পারেন? এখানে হ্যাজই বা কেন বসলো আর এখানে ডাজেন্ট হ্যাভ কেন বসলো? করিম ড্রাইভস আ কার, করিম ডাজেন্ট ড্রাইভ আ কার। এই ফাংশনটা আমি একটু আপনাদের বুঝাবো। এরপর দেখেন পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট প্লাস ভি টু, যখন আপনি নেগেটিভ করবেন ডিড প্লাস মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। এই দেখেন, আই প্লেড ফুটবল, আই ডিডেন্ট প্লে ফুটবল। আমি ফুটবল খেলেছিলাম, আমি খেলিনি। ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলেছিলাম? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই ডিডেন্ট ইট রাইস, আমি ভাত খাইনি। ডিড আই ইট রাইস, আই স্পোক ইন ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই ডিডেন্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজি বলিনি। ডিড আই স্পিক ইন ইংলিশ, আমি কি ইংরেজি বলেছিলাম? আই মেট হিম, আমি তার সাথে দেখা করেছিলাম। আই ডিডেন্ট মিট হিম, দেখা করিনি। ডিড আই মিট হিম, হি ড্রিউ আ পিকচার, হি ডিডেন্ট ড্র আ পিকচার, সে ছবি এঁকেছিল, সে ছবি আঁকেনি। ঠিক আছে? সো এইভাবে এগুলো করতে হবে, এই ফাংশন গুলো আপনাকে ডেভেলপ করতে হবে। ঠিক আছে? দে ড্রোভ এ কার, দে ডিডেন্ট ড্রাইভ আ কার। ডিড দে ড্রাইভ আ কার, ডিডেন্ট দে ড্রাইভ আ কার। ওয়ার ডিড দে ড্রাইভ আ কার, ওয়াই ডিড দে ড্রাইভ আ কার। ওয়েন ডিড দে ড্রাইভ আ কার। ট্রান্সফর্ম করা শিখতে হবে, ট্রান্সফর্ম করা শিখতে পারলে দ্রুত ফ্লুয়েন্সি চলে আসে। আচ্ছা যাই হোক, এখন আপনাদের একটা বিষয় একটু আমি আমি দেখাই দিই। দেখেন, আমরা এই বাক্যগুলো লিখি, বোঝার চেষ্টা করেন। আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে। হি হ্যাজ আ কার, তার একটা গাড়ি আছে, অথবা হি হ্যাড আ কার। এই বাক্যগুলো যখন আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ করি আমরা এইভাবে করি যে আই হ্যাভ নট এ কার, হি হ্যাজ নট এ কার, হি হ্যাড নট এ কার। এরকম কিন্তু লেখা যায় না, আপনারা এটা লিখবেন না। এই বাক্যটার নেগেটিভ এরকম, আই ডোন্ট হ্যাভ আ কার। ঠিক আছে? এইটার নেগেটিভ এরকম, হি ডাজেন্ট হ্যাভ আ কার, হি ডাজেন্ট। কেন এরকম হয় বলছেন? হ্যাভ আ কার। এইটার নেগেটিভ এরকম, হি হ্যাড আ কার, হি ডিডন্ট হ্যাভ আ কার। এরকম কেন এরকম হয় জানেন? এর মেইন কারণ হচ্ছে এই যে বাক্যগুলো আই হ্যাভ আ কার, এটা কোন টেন্স? অনেকে বলবে কি যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে হ্যাভ হ্যাজ থাকলেই প্রেজেন্ট পারফেক্ট, হ্যাড থাকলে পাস্ট পারফেক্ট, তাই না? বাট না, এটা কিন্তু ভুল ধারণা। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। হ্যাভ ভার্ব, হ্যাভ কি বেস ফর্মের ভার্ব না? এই যে হ্যাভ। তাহলে আই হ্যাভ আ কার, আমার একটা গাড়ি আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মনে করেন আমি যদি বলি আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আপনি কি আই গো নট টু স্কুল বলেন? না, কি বলেন? আই ডোন্ট গো টু স্কুল। তাহলে আপনি কেন হ্যাভ নট দিবেন? এই হ্যাভটা এখানে মেইন ভার্ব, এই গো এর মতোই।
হ্যাভ নট বসানো যায় কোথায় জানেন? যখন হ্যাভ অক্সিলারি ভার্ব হয়, যখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। পারফেক্ট টেন্স বুঝবো কিভাবে? এই হ্যাভের পর যদি আরেকটা ভার্ব থাকে, তার পাস্ট পার্টিসিপল থাকে, যেমন আই হ্যাভ প্লেড ক্রিকেট। জানি না কথাগুলো আপনারা বুঝতে পারছেন কিনা। আই হ্যাভ প্লেড ক্রিকেট, এইটার নেগেটিভ হচ্ছে আই হ্যাভ নট প্লেড ক্রিকেট, অর্থাৎ আমি ক্রিকেট খেলেছি, আমি ক্রিকেট খেলিনি। এইটাকে আপনি এখানে হ্যাভ নট বলতে পারেন, কারণ কি এই হ্যাভটা এখানে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, বাট মেইন ভার্বের সাথে নট বসানো যায় না। আপনি কি গো নট বলেন? না, তাহলে আপনি হ্যাভ নট কেন বলবেন? এটা প্রেজেন্ট ইনডেফিনিট, নট প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট কখন হবে? এইটা প্রেজেন্ট পারফেক্ট যদি হ্যাভ প্লাস ভি থ্রি থাকে। তাহলে হি হ্যাজ আ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার। এখানে ডাজেন্ট হ্যাভ কেন হয় জানেন? এই দেখেন, হি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার থাকে, ভার্বের সাথে এস বা ইএস হয়, বা থার্ড পার্সন ফর্ম হয়, হি গোস টু স্কুল, সেই স্কুলে যায়। দেখেন এটা নেগেটিভ কি? হি ডাজ এর ব্যবহার করি আমরা, হি ডাজেন্ট। গোজ নট বলি না, ডাজ নট বলি। ডাজেন্ট গো টু স্কুল, সেই স্কুলে যায়, সেই স্কুলে যায় না। তাহলে দেখেন, এই যে গো এর থার্ড পার্সন ফর্ম বা ভি ফাইভ কি? গোজ। ডু এর ভি ফাইভ কি? ডাজ। অর্থাৎ যখন আমি ডাজ বসাচ্ছি নেগেটিভ করার জন্য, এই গোজ আর থাকবে না, এটা বেস ফর্ম গোতে চলে আসবে। আবার দেখেন, আবার দেখেন, এই যে হ্যাভ, হ্যাভের থার্ড পারসন ফর্ম হচ্ছে হ্যাজ, নট হ্যাপস। হ্যাপস না কিন্তু হ্যাজ। এই জন্য হি বসালে হি হ্যাজ আ কার বলছি। যখন আমি নেগেটিভ করছি আমাকে ডাজ বসাতে হবে। যখন ডাজ বসাচ্ছি তখন কি আর হ্যাজ থাকবে? ডাজও থার্ড পারসন, হ্যাজও থার্ড পারসন, গোজও থার্ড পারসন। তো ডাজ বসালে আর হ্যাজ থাকবে না, এটা হ্যাভ হয়ে যাবে। ডাজ বসালে আর গোজ থাকবে না, এটা গো হয়ে যাবে। এই জন্য আমাকে লিখতে হবে হি ডাজেন্ট গো টু স্কুল, নট হি হ্যাজ নট, মানে সরি, হি হ্যাজ আ কার, হি ডাজেন্ট হ্যাভ আ কার, নট হি হ্যাজ নট এ কার, এরকম হবে না। হি হ্যাড আ কার, এটা নেগেটিভ কি? হি ডিডেন্ট, ডিডের ব্যবহার হয়। ডিড বসালে আর হ্যাড থাকবে না, কারণ ডিড কি? ভি টু, ভার্বের পাস্ট ফর্ম। এই দেখেন, এই যে ডিড, ডু এর পাস্ট ফর্ম ডিড, হ্যাভ এর পাস্ট ফর্ম কি? হ্যাড। তাহলে যখন আমি ডিড বসাচ্ছি নেগেটিভ করার জন্য, আর হ্যাড থাকবে না, এটা হ্যাভ হয়ে যাবে। অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট, নট পারফেক্ট। পারফেক্ট কখন হবে? যদি এরপর আরেকটা ভার্ব থাকে, তার পাস্ট পার্টিসিপল থাকে। অর্থাৎ হি ডিডেন্ট হ্যাভ আ কার। এই যে ফাংশনটা দেখালাম, এগুলো বুঝতে হবে, এগুলো জানতে হবে। এগুলো খুবই বেসিক থিংস, বাট এটা না জানার কারণে আপনারা নিজেরা নিজেকে প্রশ্ন করে দেখেন, আমরা ইংলিশে কথা বলার ক্ষেত্রে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাই না। বাট এগুলো সম্পর্কে যদি ভালো কনসেপ্ট থাকে, যে কোনো কিছু সহজে বলা যায়, কনফিডেন্টের সাথে ইংলিশে কথা বলা যায়। এগুলো কিন্তু খুবই বেসিক থিংস, বাট আমরা বুঝি না। এ দেখেন, ওয়াজ মানে কি? ছিল। হ্যাড মানে কি? ছিল। পার্থক্য কি? ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার একটা কুকুর ছিল, আপনি যদি লেখেন যে আই ওয়াজ আ ডগ, বুঝেন? আই ওয়াজ আ ডগ, এর বাংলা অর্থ হয়ে যায় এরকম যে আমি একটা কুকুর ছিলাম। ওয়াজ এর মানে ছিল, এটা সাবজেক্ট নিজে কোনো কিছু ছিল, সাবজেক্টের অধিকারে বা মালিকানায় কিছু ছিল, তখন হ্যাড এর ব্যবহার হয়। আই হ্যাড আ ডগ মানে আমার একটা কুকুর ছিল। আমি একজন ডাক্তার ছিলাম, আমি একজন টিচার ছিলাম, এখানে বলতে পারেন আই ওয়াজ আ টিচার আর আই ওয়াজ আ ডক্টর। টি সি এ সি আর। সো এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, আমার একটা কুকুর ছিল, আমার একটা বাগান ছিল, আই হ্যাড আ গার্ডেন। আপনি যদি এখানে বলেন আই ওয়াজ আ গার্ডেন, আমি একটা বাগান ছিলাম, তাহলে এই হচ্ছে বিষয়। এইভাবে এই ফাংশনগুলো ক্লিয়ার করতে হবে, একদিনে আর কতগুলো বিষয় দেখাবো। তো যাই হোক, এইটাই হচ্ছে মেইন বিষয় ছিল। আমি আবারও বলছি, এখনো পর্যন্ত যারা পেইড কোর্স করতে চান, আগামীকালকের ভিতরে যদি আপনারা ভর্তি কনফার্ম করতে পারেন, একদম শুরু থেকে ধারাবাহিকভাবে পেইড কোর্সের ক্লাস করতে পারবেন। হ্যাঁ, 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, 2,000 টাকা কোর্স ফি। যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে কোনো ঝামেলা থাকবে না, সবকিছুর অ্যাক্সেস পাবেন। না পারলে 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। 3 মাসের ভিতরে যদি কমপ্লিট করতে না পারেন, তার থেকে বেশি সময় লাগে, সেটাও পাবেন। তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আপনি যত দিন না পর্যন্ত শিখতে পারবেন, থাকতে পারবেন, কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 10টা থেকে 11টা। আমার নাম্বার এখানে দেওয়া আছে, 01997356957। আরেকটা হচ্ছে 09386899196। এই নাম্বারে বিকাশ, নগদ বা রকেটে সেন্ড মানি করে লাস্ট ডিজিটটা জানাবেন, অর্থাৎ অথবা স্ক্রিনশট দিলে আমি পেইড কোর্সে প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। আগামীকাল থেকেই পেইড কোর্সের গ্রুপ থেকে ক্লাস করতে পারবেন। যারা একবারে পারবেন না, আমি আবারও বলছি, 1,000 টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করেও পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন, বাকি 1,000 টাকা 1 মাস পরে দিলেও হবে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসে রেকর্ড থাকবে, পিডিএফ ফাইল থাকবে, অনেক ভালোভাবে একদম বেসিক থেকে আমি আপনাকে পড়াবো, ডেভেলপ করাবো। এটা তো আপনারা তো দেখছেন কিভাবে ক্লাস নিচ্ছি, কিভাবে প্রত্যেকটা বিষয় বুঝাচ্ছি। যদি ভালো লাগে, যদি মনে হয় যে আমার প্রফেশনালি শেখা দরকার, আপনি আসতে পারেন, এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। তো যাই হোক, দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে জানাই, আমি কথা বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ।